সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের অতিথি সাদ্দাম হোসেন। সাদ্দামের গল্পগুলো আমরা শুনবো তার মুখেই। সাদ্দাম হচ্ছে আমাদের চোখে ছাত্রলীগের সেই নেতা। অনেকদিন পরে আমাদের একটা নেতা আসলো ছাত্রলীগের ঐতিহ্যবাহী সংগঠন। বক্তা যেটা ছাত্রলীগের ভরাট গলার বক্তা ফজলুর রহমানের পরে সাদ্দামের মতো একটা ভরাট কণ্ঠের গুছিয়ে কথা বলা, মূল কথাগুলা বলতে পারা সাদ্দামের কাছেই আমরা পেয়েছি। এবং সাদ্দামের নেতৃত্বে অন্য একটা ছাত্রলীগ আমরা পেয়েছি, যেটা আজকে নানা করে বিপর্যয়ের সম্মুখীন। বাংলাদেশের ছাত্রলীগের ইতিহাসটাই বিপর্যয়ের ইতিহাস। ছাত্রলীগের মাধ্যমে নানা কিছু এবং ছাত্রলীগের মাধ্যমে অর্জনের ইতিহাস। পঞ্চগড়ের সাদ্দাম। সাদ্দাম পঞ্চগড় বলি এই কারণে, বাংলাদেশের সেই মানচিত্রের উপরের অংশ, অবহেলিত একটা অংশ কিন্তু বাংলাদেশে। সেও পঞ্চগড়ের সাদ্দাম। পঞ্চগড় থেকে খুব বেশি নেতা কিন্তু জাতীয় রাজনীতিতে এসে আসেন নাই। আমরা মোহাম্মদ ফরহাদের কথা মনে আছে, সিপিবির নেতা। তিনি সবচেয়ে বড় মাপের নেতা, যিনি পঞ্চগড় থেকে এসেছিলেন। পঞ্চগড় থেকে ছাত্রলীগে একসময় শফিউল আলম প্রধান এসেছিলেন, সেটা অন্য কাহিনীর দিকে চলে গেছে সেটা। তারপরে নুরুল ইসলাম সুজন সর্বশেষ, যিনি জাসদ ছাত্রলীগের নাজমুল হক প্রধান। এইভাবে কিন্তু সর্বশেষ আমাদেরকে সাদ্দাম। পঞ্চগড়ের গুরুত্ব আমার কাছে, আমি যখন পায়ে হেঁটে বাংলাদেশ ঘুরি, পঞ্চগড়ের গুরুত্ব আমার কাছে অনেক অন্যরকম। সেটা পঞ্চগড়ের সেই ডাক বাংলোটা ভারত সীমান্তের সাথে ডাক বাংলো। সেই ডাক বাংলোতে আমি ছিলাম এবং ওই বয়সে গা ছমছম করতো সীমান্তের সাথে। সেটা মুক্তিযুদ্ধের সাথে ওই ডাক বাংলোর অনেক সম্পর্ক ছিল। সেটা পঞ্চগড়ে আরো একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটতাম। এখন সাদ্দাম জানি না, পরিস্থিতি হয়তো চেঞ্জ হয়েছে। আয়োডিনের অভাবে অনেক লোকের কিন্তু গলগণ্ড রোগ ছিল। গলাটা একটা বড় বড় আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ ছিল পঞ্চগড়ে তখন। আরেকটা বিষয় পঞ্চগড়ে ছিল যে গ্রামের ভিতর দিয়ে হিন্দু নারী হেঁটে যাচ্ছেন, সাদা কাপড়ে, সাদা পোশাক পরা, চুলগুলো ছোট ছোট। আমার চোখে লাগতো কি ব্যাপার, এরকম একটা, আমি বাংলা সব জায়গায় এটা দেখা যায় না। পরে আমি গল্পে শুনলাম, হিন্দুরা যখন বিধবা হয়ে যায় ওই অঞ্চলে, তখন তাকে অসুন্দর করতে চুলগুলা ছেটে ফেলা হয় এইভাবে। এমন অনেক গল্প, মানুষের জীবনের গল্প, সব নিয়েই আমাদের বাংলাদেশ। আজকের পঞ্চগড় চা বাগানের কারণে অন্য একটা পঞ্চগড়। সে বাংলা বান্ধা একসময় অবহেলিত একটা অংশ ছিল। সবসময় বাংলার যে পথটা, বাংলার সেই পথটা এত প্রাচীন, শায়েস্তা খান আমলে কিন্তু তৈরি করা পথ কিন্তু সেটা। সেভাবেই কিন্তু বাংলাদেশের অনেক ইতিহাসের সাথে সম্পর্কিত সেই পঞ্চগড়। পঞ্চগড় আচ্ছা, পঞ্চগড়ে আজকে সাদ্দামের সাথে শুরু করেন। সাদ্দাম নামটা কি মা বাবা সাদ্দাম হোসেনের কারণে রেখেছিলেন? হ্যাঁ, আমার জন্ম উপসাগরীয় যুদ্ধের কিছুদিন পরে, এবং আমার জন্মের সাথে সাথেই বিশেষ করে আমার দাদি আমাকে এই নামেই ডাকা শুরু করে, যেহেতু সেই নামটি সেই সময় সমধিক পরিচিতি অর্জন করেছিল, হয়তো এক ধরনের জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের বিশ্বের এই প্রান্তে। তো সে কারণে আমার আনুষ্ঠানিকভাবে নাম দেওয়ার আগে আসলে এই নামটি আমার দাদি ডাকা শুরু করার কারণে পরবর্তীতে এটি আমার নামে পরিণত হয়। এমনি আপনার পড়াশোনাটা একটু জানি, কিভাবে পড়াশোনা শুরু, স্কুল কলেজ? আমার পড়াশোনা আমাদের পঞ্চগড়ের, আমি একই সঙ্গে আমার প্রাথমিক শিক্ষা জীবন যেটি, সেটি একই সঙ্গে ২ স্কুলে লেখাপড়া করেছি, ৩ স্কুলেও লেখাপড়া করেছি। সানন্দ কিন্ডারগার্টেন, সেখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, এবং একই সাথে দক্ষিণ সাতকামার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও আমার সকালবেলা কিন্ডারগার্টেনে শিফটে, বিকেলবেলা প্রাইমারি স্কুলে শিফটে পড়েছি। এর বাইরে সুরভি কিন্ডারগার্টেন নামে আরেকটি স্কুল, সেখানেও আমি গিয়েছি। আর একেবারে শুরুতে অল্প কিছু দিনের জন্য একটি যে মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে ছিল, সেখানেও অল্প কিছু দিনের জন্য যাওয়া আমার সুযোগ হয়েছিল। এবং পরবর্তীতে ছাত্রলীগের সাথে সম্পর্ক কিভাবে? প্রাথমিক শিক্ষা জীবন সেখান থেকে শেষ করে আমি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাশ করি। তারপর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হই। এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা, প্রথম কথা রাজনীতির প্রতি একটি আগ্রহ, ভালো লাগা সবসময়ই ছিল। আমি যখন থেকে বুঝতে শুরু করি তখন রাজনৈতিক ব্যক্তিদের জীবনী, ইতিহাস, মুক্তিযুদ্ধ
এবং বিশেষ করে বঙ্গবন্ধু আমার শৈশবে অনেক বেশি জড়িয়ে ছিল আমার বাবার কারণে। আমার লেখাপড়া, ছোটবেলার যে বেড়ে ওঠা, সেটির কোনো না কোনো প্রভাব তো স্বাভাবিকভাবে পড়েই। তবে স্কুলে কলেজে কখনোই আমি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হইনি এবং সেটা আমি বর্তমানেও সমর্থন করি না। এবং যখন কলেজে এসেছি তখনও ছাত্র রাজনীতি করব এই সিদ্ধান্তটি পূর্ব নির্ধারিত যে আমি বিশ্ববিদ্যালয়ে গেলে লেখাপড়া করব এবং ভবিষ্যতে রাজনীতি করার জন্য উপযুক্ততা যেন তৈরি করা হয়, ছাত্র রাজনীতির মাধ্যমে ভূমিকা রাখার সুযোগ যেন তৈরি হয়, সেই সিদ্ধান্তটি একরকম ন্যায় ছিল। তারপর বিশ্ববিদ্যালয়ে এসে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হওয়া। সেই সাদ্দাম আমাদের সামনে আসে, সাদ্দাম ছাত্রলীগের নেতা হিসেবে আসে, সাদ্দাম ডাকসুর নির্বাচিত নেতা হিসেবে আসে এবং সাদ্দামের সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক উত্থান পতন, অনেক ঘটনার সময়। আমি একটা বিষয়ে সাদ্দামের নজরে আনবো, এই সময় বাংলাদেশ, সমসাময়িক বাংলাদেশে 3টা আন্দোলন এসেছিল। নিরাপদ সড়কের একটা আন্দোলন, কোটা আন্দোলনের প্রথম দিকটা, এবং মাঝে ডাকসু নির্বাচন, এবং পরে এই আন্দোলনটা। এবং এই আন্দোলনটার পরে সারসংক্ষেপ যেটা, এই আন্দোলনের পরে যখন আন্দোলনের ভেতরের লোকজন তাদের পরিচয় প্রকাশ করে বাইরে চলে যাচ্ছিল, তখন কিন্তু স্পষ্ট হলো এই সমস্ত আন্দোলনের পিছনে ছাত্র শিবির, হিজবুত তাহরির, ইসলামী সংগঠনগুলোর একটা ভালো একটা সম্পর্ক ছিল। তারা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস এমন একটা জনপ্রিয় বক্তব্যকে সামনে নিয়ে তারাই কিন্তু নানা কিছুতে সংঘবদ্ধ হয়েছিল। এই বিষয়টা অনেকেই বিভিন্ন সময় বলতেন, আজকে তারা বলছে ছাত্রলীগে তারা আত্মগোপন করেছিল, পদবি নিয়েছিল। ছাত্রলীগের নেতা হিসেবে সাদ্দাম এই বিষয়গুলো আপনারা কি বুঝতে পারেন নাই? ধন্যবাদ। আসলে কোটা সংস্কার আন্দোলন এবং এর দ্বিতীয় ধাপ, এগুলোর আসলে নানামুখী প্রেক্ষাপট রয়েছে। এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে দায়, এই প্রকৃত স্বরূপ, এর প্রকৃত কারণ, এটি নির্ণয় করা আরো নৈবেত্তিক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকাটি কি ছিল? কোটা সংস্কার শিক্ষার্থীদের প্রত্যাশা। আমরা কোটা সংস্কারের জন্যই কাজ করেছি, কারণ আমরা মনে করেছি যে এই দাবিটি যৌক্তিক এবং আদালত যে সিদ্ধান্ত দিয়েছে সেটি এক ধরনের বিচার বিভাগে অতি সক্রিয়তা, একটি সরকারের পলিসি ডিসিশন যেটি 2018 সালে গ্রহণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার করেছিল, শেখ হাসিনা সরকার করেছিল, এবং সেই ধরনের একটি সিদ্ধান্তে কোনো ধরনের পর্যবেক্ষণ ছাড়া এবং কোনো ধরনের এটির আইনগত ভিত্তিগুলো যাচাই বাছাই ছাড়াই সেই পুরো পলিসিটি বাতিল করে দেওয়া, এটি আমি সত্যিকার অর্থেই মনে করি বিচার বিভাগে অতি সক্রিয়তা। এবং পরবর্তীতে আমরা যেটি করার চেষ্টা করি, যেহেতু একটি আইনগত সমস্যার সমাধান হয়েছে, আমরা ছাত্র সংগঠন হিসেবে আমাদের কাজকে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা, সবচেয়ে যৌক্তিক উপায়ে সমাধান করার জন্য চেষ্টা করা, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় সেটি নিশ্চিত করা। কারণ আমরা জানি যে আমরা শিক্ষার্থীদের ডিমান্ড পূরণ করতে চাই, শিক্ষার্থীদের এই ব্যাপারে প্রচন্ড রকমের আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, তারা যে কোনো মূল্যে এটির সমাধান চায়। এবং একই সঙ্গে আমরা জানি যে আমাদের এই যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, রাজনৈতিক শক্তির একটি বড় অংশ রয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে এই আন্দোলনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা। ভিন্ন খাতে প্রবাহিত করার অর্থ হচ্ছে এরকম, এবং তাদের উদ্দেশ্যগুলো হচ্ছে আন্দোলনকে অনর্থক প্রলম্বিত করা, আন্দোলনের নেতৃত্ব তারা এক ধরনের ছদ্মবেশ ধারণ করে প্রবেশ করা এবং এটিকে সহিংসতার দিকে নিয়ে যাওয়া, এবং একটি পর্যায়ে বাংলাদেশে যে বহুল প্রচলিত লাশের রাজনীতি সেটি কায়েম করা, এবং লাশের রাজনীতি কায়েম করে পরিবেশটিকে ভিন্ন দিকে প্রবাহিত করা। এবং তারপরে ওদের প্রোগ্রাম যা ছিল ওরা সফল হয়েছে, ওরা যা যা চেয়েছিল সেটা করতে পেরেছে। এখানে আর একটা বিষয় সাদ্দাম আমি নজরে আনি, ঢাকা ইউনিভার্সিটির শামসুন্দর হলের যে ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ক্ষমতায়, তখন আমরা খেয়াল করলাম ছাত্রদের জনপ্রিয় আন্দোলনগুলা, মূলধারা ছাত্র সংগঠন আমরা দুইটাকে দেখি বাংলাদেশে, ছাত্রলীগ এবং ছাত্রদল, মূলধারা দুটা সংগঠন এটা। এবং আরো আর বললে যে বাংলাদেশের রাজনীতি তো দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ। শিখরা বিশ্বাস করে মানব জাতি দুই ভাগে বিভক্ত, শিখ এবং অশিখ। তারা বিশ্বাস করে প্রতিটা শিশু শিখ হিসাবে জন্ম নেয় এবং তার যখন চুল কাটা হয় তখন সে অশিখ হয়ে যায়। বাংলাদেশের রাজনীতিও তেমন, আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ। এবং ছাত্রলীগের বাইরে যত সংগঠন আছে
সে বাম সংগঠন হোক, মৌলবাদী সংগঠন হোক, সব মিলিয়ে কিন্তু এন্টি এন্টি আওয়ামী লীগ, এন্টি ছাত্রলীগ এরা। কিন্তু বাংলাদেশ শামসুন্নাহারের ঘটনার পরে এবং সাম্প্রতিক ঘটনায় আমরা দেখলাম মূলধারার যে সংগঠন দুটো, ছাত্রলীগ এবং ছাত্রদল, এই দুটো নেতৃত্বে কিন্তু ছাত্ররা সংঘবদ্ধ হয়নি। এটা কি কোনো বিচ্ছিন্নতা কাজ করেছে ছাত্রদের সাথে? হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটি শেষ করছিলাম সেটা হচ্ছে যে এই পরিস্থিতি তৈরি করেই কিন্তু এই ৫ই আগস্টের প্রেক্ষাপট তারা রচনা করেছিল। কারণ কোটা সংস্কারের দাবিতে আমরা একটি রেসপন্সিবল এবং স্টুডেন্ট সেন্ট্রিক এবং এক ধরনের সমস্যার সমাধানকারী ছাত্র সংগঠন হিসেবে আমরা সেটির জন্য আন্দোলন করা, সমাবেশ করা, সরকারের কাছে ছাত্রদের বক্তব্য তুলে ধরা, অ্যাডভোকেসি করা এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আরো অগ্রবর্তী হয়ে কোটা সংস্কারের কি ধরনের হওয়া উচিত এজন্য বিশেষজ্ঞদের মতামত আমরা আনুষ্ঠানিকভাবে সংগ্রহ করেছিলাম এবং শিক্ষার্থীদের কাছে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম। আমরা সরাসরি, আমি ব্যক্তিগতভাবে থেকে শুরু করে আমার সহযোদ্ধা যারা আছে, আমরা বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতে সরাসরি গেছি যে কোটা সংস্কার যাতে করে আগেও হয়েছে, নতুন করে সমস্যার উদ্ভব হলো, যাতে এটির একটি যুগোপযোগী, টেকসই, আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান সম্ভব হয়। সেটির জন্য সরাসরি শিক্ষার্থীদের কাছে আমরা মতামত সংগ্রহ করেছিলাম এবং যখন এটি সরকার আইনগতভাবে লড়ছিল সেখানে আমরা আমাদের জায়গা থেকে অ্যাটর্নি জেনারেল অফিস, আইন মন্ত্রণালয় সার্বক্ষণিক আমরা যোগাযোগ রেখেছি। বাংলাদেশে আজকে অনেকে একটি বিষয় ভুলে যায়, বাংলাদেশে কিন্তু 11 জুলাই 2024 থেকে কোনো কোটা কার্যকর ছিল না। যদিও এটি আপিলের ডিভিশনের শুনানির দিনটি নির্ধারিত ছিল আগস্টে, কিন্তু 11 জুলাই যে পরীক্ষা দিয়েছে, 11 জুলাই যে চাকরির পরীক্ষার জন্য আবেদন করেছে, কারো ক্ষেত্রেই কোনো কোটা কিন্তু কার্যকর ছিল না। তো পরবর্তীতে বিশেষ করে লাশের রাজনীতি কায়েম করা এবং এই রাজাকার ইস্যুটি সামনে নিয়ে এসে ভিন্ন খাতে প্রবাহিত করা, এটি তারা করেছে। এটি এবং এক্ষেত্রে হয়তো আমাদের কিছু অবশ্যই নিজস্ব মূল্যায়ন তো রয়েছেই। আর আপনি যেটি বলছেন যে সেটি একটি জনপ্রিয় আন্দোলনের একটি কমন প্ল্যাটফর্ম নির্ধারণ করার প্রচেষ্টা সবসময়ই থাকে। বাংলাদেশ ছাত্রলীগ গত 15 বছর ধরে গণতান্ত্রিক ধারাবাহিকতা হোক, সাংবিধানিক ধারাবাহিকতা হোক, আমাদের ক্যাম্পাস রাজনীতিতে ত্রুটি বিচ্যুত তো থাকবেই, সীমাবদ্ধতা থাকবে এবং এগুলো রাতারাতি অতিক্রম করাও হয়তো আমাদের সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কিছু গুণগত পরিবর্তন অবশ্যই নিয়ে এসেছে। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস সেটি নিশ্চিত করা হোক, সেশনজট মুক্ত ক্যাম্পাস সেটি নিশ্চিত করা হোক এবং ছাত্র রাজনীতির ডাইমেনশনটিকে আমরা নানাভাবে আমরা সাজানোর চেষ্টা করেছিলাম। ছাত্রদের প্রত্যাশাগুলো পূরণ করা, উচ্চশিক্ষার উপযোগী ছাত্র রাজনীতি তৈরি করা, প্রযুক্তি, কর্মসংস্থানের বিষয়গুলো ছাত্র রাজনীতির উপযোগ্য বিষয় করা, ছেলেমেয়েদের দক্ষ মানব সম্পদ হিসেবে করা, এক ধরনের পাওয়ার পলিটিক্সের জায়গায় পলিসি পলিটিক্স, সেটিও আমরা অ্যাডভোকেসি করার চেষ্টা করেছি। কিন্তু স্বাভাবিকভাবে একটি জনপ্রিয় আন্দোলন কমন প্ল্যাটফর্ম খোঁজে এবং শিক্ষার্থীরা হয়তো ভাবে, কারণ একই সঙ্গে একটি জনপ্রিয় আন্দোলন, সেই আন্দোলনের সবাই সামিল হওয়ার জন্য একটি কমন প্ল্যাটফর্ম সামিল হতে শিক্ষার্থীরা হয়তো বেশি কমফোর্ট ফিল করে, এটিও সত্য। এবং একই সঙ্গে থাকে যে বিষয়টি, সেটি হচ্ছে যে এটির এই যেটা আমি আলোচনার শুরুতে বলছিলাম যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা। 11 জুলাই সমাধান হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের শুনানির মাধ্যমে হয়তো চূড়ান্ত সমাধানই হতো, কারণ সরকারও আন্তরিক, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিক ভূমিকা পালন করার চেষ্টা করছিল এবং সংশ্লিষ্ট সবাই সহিংসতা এড়ানোর জন্যই ধারাবাহিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করছিল। এবং এই সরকারের বিনয়, সরকারের এই প্রচেষ্টা এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রচেষ্টা, এগুলো সবকিছুকেই তারা রিড করেই তারা এটিকে সহিংসতার মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। সত্যি কথা বলতে বাংলাদেশে কোটা সংস্কারও হয়তো হয়ে সুন্দরভাবে হয়ে যেত এবং যেটি হয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছিল এবং একটি লাশও হয়তো ঝরতো না, একটি মৃত্যু, একটি মায়ের কোলও কিন্তু খালি হতো না। আজকে এই ঘটনাগুলো তারাই ঘটিয়েছে যারা একটি সমাধান হওয়ার পরেও মায়ের কোল খালি করে সেই লাশের বিনিময়ে যারা এক একজন উপদেষ্টা হয়ে বসেছে, বাংলাদেশকে কুক্ষিগত করে বসেছে এবং বাংলাদেশে মৌলবাদী রাজনীতির এক ধরনের ফ্যাসিলিটেট করার মতো সব ধরনের সুযোগ রাষ্ট্র থেকে স্পন্সর করা হচ্ছে, তারা তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আসলে এটি করেছে। এবং এটি পরবর্তীতে আমরা দেখেছি, বিশেষ করে তারা সৎসাহসী যদি থাকতো, শিক্ষার্থীদের কাছে আবেদনী যদি থাকতো, তাহলে তো তাদের এই ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন ছিল না। তাদের প্রকৃত রাজনৈতিক পরিচয় ছাত্র সমাজের সামনে উন্মুক্ত হলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই সেই প্ল্যাটফর্মটি কিন্তু গ্রহণ করতো না। এটিও একটি কারণ এ ধরনের নির্দলীয় প্ল্যাটফর্ম বেছে নেওয়ার বলে মনে করি। ছাত্রলীগের বিরুদ্ধে এদের সবার বড় একটা অভিযোগ ছিল গণরুম কালচার, ইউনিভার্সিটিতে হলগুলোতে টর্চার, এগুলা নিয়ে কোন আত্মপক্ষ কি সাদ্দাম? দেখুন, আমাদের বাংলাদেশে তো সিট রাজনীতির বাস্তবতা আছে, এটি একেবারে নেই এটি বললে তো বাস্তবতা অস্বীকার করা হবে।
তো একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ আমরা যেটি চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আমাদের এই আমরা সবসময় কিন্তু বলেছি এবং সেটি নিয়ে আমরা কাজও করেছি, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো আবাসিক করা, ছেলে মেয়েদের প্রয়োজন যেটুকু রয়েছে সেটুকু পূরণ করা। কারণ এটি একটি কাঠামোগত সমস্যা, এটি বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক সমস্যা যে যতজন শিক্ষার্থী রয়েছে বা যতজন শিক্ষার্থীর সিটে থাকার প্রয়োজন রয়েছে ততটি সিট কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে নেই। কিন্তু বাংলাদেশে যারা প্রান্তিক মানুষ আছে, নিম্নবর্গীয় মানুষ আছে, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তাদের তো স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে হয় এবং সেই আর্থিক সক্ষমতা সবসময় থাকে না যে বাইরে থেকে কর্মকাণ্ড পরিচালনা করবে। তো সে কারণে আজকে ছাত্র রাজনীতি না থাকলেও তো গণরুমের বাস্তবতা থাকবে। এটি এক ধরনের কাঠামোগত সমস্যা তৈরি হয়েছিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আবাসিক সক্ষমতা যদি থাকে 14,000 শিক্ষার্থী কিংবা 18,000 শিক্ষার্থীর, সেখানে শিক্ষার্থী থাকতে সেখানে 25,000 থেকে 30,000। তো এই বাস্তবতা রয়েছে যেখানে যদি কথার কথা 60 জনের মতো সিট ক্যাপাসিটি রয়েছে, সেখানে থাকতে হচ্ছে 120 জন 130 জন। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা রুমই তো আসলে একটি গণরুম। যে রুমে 4 জন থাকার কথা সেই রুমে 8 জন থাকছে, যে রুমে 2 জন থাকার কথা সেই রুমে বৈধভাবে 6 জন থাকছে, আইনগতভাবে থাকছে। তো সত্যিকার অর্থে প্রত্যেকটি রুমই তো আসলে কোনো না কোনো গণরুম হিসেবেই রয়েছে। একজন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তার যেভাবে থাকার কথা ছিল। তো আমরা আবাসিক বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করেছি এবং আবাসিক সমস্যা বিশ্ববিদ্যালয়গুলোতে কমে এসেছিল। কারণ আমরা জানি যে এটি ছাত্র রাজনীতির একক সমস্যা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সমস্যা এবং এটির যদি সমাধান না হয়, যদি আপনি কাঠামোগত সমাধান না করেন, তাহলে সিটকে কেন্দ্র করে যে ছাত্র রাজনীতির একটি নেতিবাচক ব্যবহার হয় সেটি থেকে পুরোপুরি বের হয়ে আসা সম্ভব না। তো সে কারণে আমরা এই আবাসিক বিশ্ববিদ্যালয়ের ধারণাকে গুরুত্ব দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে মাস্টার প্ল্যান যেন দ্রুত বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আবাসিক হলে নতুন বর্ধিত ভবন হয়েছে এবং সে কারণে আবাসিক সমস্যা কিন্তু ক্রমান্বয়ে কমে আসছিল এবং এই সমস্যাটির সমাধান হলে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে বিদ্যমান সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু কমে আসতো। বাংলাদেশ ছাত্রলীগ তার রাজনীতির প্র্যাকটিসে আমরা যেটি করেছি, ছাত্র রাজনীতি তো তার পছন্দের বিষয়, একজন ছেলে মেয়ে করতেও পারে নাও করতে পারে কিংবা যে কোনো ধরনের ছাত্র রাজনীতি করার মতো তার রয়েছে। তো সে কারণে আমরা উৎসাহিত করার চেষ্টা করেছি আমাদের সংগঠনের বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে হোক, আদর্শিক উজ্জীবনের মাধ্যমে হোক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে হোক, কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে হোক, বিভিন্ন ধরনের তরুণরা যে ধরনের কর্মসূচি যেতে পছন্দ করে, বিভিন্ন আইডিয়া কম্পিটিশন হোক, বিভিন্ন স্টার্ট আপ প্রোগ্রাম হোক, বিতর্ক প্রতিযোগিতা হোক, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে মেসেজ নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করেছি এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার ভূমিকা পালন করার মাধ্যমে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি। কিন্তু এর মধ্যেও স্বাভাবিকভাবে আমি যেটা বলেছি যে সিটকে কেন্দ্র করে রাজনীতি, যেটি আসলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রভাব ফেলে, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও সংগঠনের নেতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রভাব ফেলে এবং ছেলেমেয়েদের লেখাপড়ার পরিবেশের ক্ষেত্রেও এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। তো আমরা মনে করি ধারাবাহিকভাবে সেটি কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতি, শুধু ছাত্রলীগ নয়, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটি কাটিয়ে উঠছিল, বাংলাদেশের ছাত্র রাজনীতি সেটি কাটিয়ে উঠছিল। বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তবতা কি? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, তাদেরও কিন্তু বাস্তব কথা হচ্ছে তাদের নির্দিষ্ট কক্ষ রেখে সেখানে কিন্তু তাদের কর্মীরা থাকতো। এসব উদাহরণ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এটি দায়টি ছাত্রলীগ বড় সংগঠন, বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তম প্রতিনিধিত্বকারী সংগঠন, এটি এক ধরনের দায় দেওয়া হয়েছে। আর প্রশাসনিক সমস্যাকে এককভাবে ছাত্র রাজনীতির দায় দেওয়া হয়েছে। ছাত্র রাজনীতির দায় তো অবশ্যই আছে। তবে আমি মনে করি যে বাংলাদেশ ছাত্রলীগের আরো বেশি অগ্রগতি হওয়া উচিত ছিল। আমরা হয়তো সেই ভূমিকাটি রাখতে প্রত্যাশিত মাত্রায় সাফল্যের পরিচয় দিতে পারিনি। কারণ আমাদের এই এখনকার ছেলেমেয়েরা যে ধরনের ছাত্র রাজনীতি চায়, তাদের চিন্তা ভাবনা, তাদের মূল্যবোধ, তাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, ছেলেমেয়েরা অনেক মেধাবী, অনেক দূরদর্শী। তো সে কারণে এবং একই সঙ্গে আত্মমর্যাদা সম্পন্ন। তো স্বাভাবিকভাবেই আরো অগ্রগতি হওয়ার সুযোগ হয়তো সবসময় ছিল এবং বাংলাদেশ ছাত্রলীগ আমাদের এই অতীতের পথ চলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো এবং ভবিষ্যতে আমাদের বিশেষ করে ক্যাম্পাসের যে গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক ক্যাম্পাস, ছাত্র রাজনীতিগুলোর মধ্যে পজিটিভ কম্পিটিশন, সেটি নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিটকে কেন্দ্র করে কোনো ধরনের ছাত্র রাজনীতি যেন একেবারে শূন্য মাত্রায় যেন চলে আসে, বাংলাদেশ ছাত্রলীগ এটি বাস্তবায়ন করার জন্য অবশ্যই কাজ করবে। ছাত্রলীগের রাজনীতির একেবারে উল্টো উল্টো ধারার যেসব ছেলে মেয়েরা ছিল, শিবিরের ছেলে মেয়েরা, ছাত্রী সংস্থার ছেলে মেয়েরা, এত সংখ্যায় কিভাবে সম্ভব ছিল ছাত্রলীগে তাদের ইন করা বা কারো মাধ্যমে তারা কিভাবে আসতে পারলো? দেখুন, অনুপ্রবেশের ঘটনা
অতীতেও ছিল, সমসাময়িক সময়েও ছিল, ভবিষ্যতেও ছিল। এটির একটি কারণ আমি এর আগেও বলেছি, সেটি হচ্ছে যে একটি সংগঠনের কৌশল, বিশেষ করে আমাদের এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনটির কৌশলই হচ্ছে যে এক ধরনের ছদ্মবেশী অনুপ্রবেশ, ইনফ্লুয়েন্স ইন ডিসগাইজ। এটি তাদের একটি সাংগঠনিক ক্যারেক্টার, যে কারণে শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগে কিন্তু নয়, আপনি যদি যাচাই বাছাই করেন দেখবেন যে আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এই ধরনের আক্রান্ত হয়েছে। আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এই ধরনের অনুপ্রবেশের শিকার হয়েছে। সাংবাদিক সমিতি যেগুলো রয়েছে সেগুলোও কোনো না কোনো ভাবে অনুপ্রবেশের শিকার হয়েছে। তো একটি সংগঠনের কর্মকৌশল, যারা আসলে বাংলাদেশের সংবিধানের প্রতি কমিটেড নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতিও কমিটেড নয়, কোনো ধরনের গণতান্ত্রিক রাজনীতি, একটি উদার মানবিক মূল্যবোধ সম্পন্ন রাজনীতি সেটি লক্ষ্য নয়। এই কথাগুলো কখনো যদি বলেও সেটি বিভ্রান্ত করে এক ধরনের ভবিষ্যতে এক ধরনের উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে যাদের লক্ষ্য, তারা কর্মকৌশলগতভাবে এটি করে থাকে। আর বাংলাদেশ ছাত্রলীগে আমরা আমাদের আজকে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রেক্ষাপট তৈরি হয়, এটির সঙ্গে অনুপ্রবেশের একটি বাস্তবতা আছে, কিন্তু এটি একমাত্র বাস্তবতা নয়। আজকে কিন্তু এটির কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগে কতজন অনুপ্রবেশ করেছে আমি যদি প্রশ্নটি করি, তাহলে কিন্তু সংখ্যাটি যে খুব বেশি হবে এটা আমি মনে করি না। কারণ আজকে হয়তো চলতি কথায় অনেকেই বলে, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হিসেবে অনেকে বলে, কিংবা 5ই আগস্টের মতো প্রেক্ষাপট, এই ষড়যন্ত্র যখন বাস্তবায়িত হয়েই গেছে, তখন আমরা আমাদের কারণ হিসেবে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসি, কিন্তু কারণ এটি একমাত্র নয় বলে আমি মনে করি। এবং আজকে আমি আমাদের সাংবাদিকদের কাছেও আমি অনেকবার আহ্বান জানিয়েছি, সত্যিকারের অনুপ্রবেশ কতজন হয়েছে, কারা কি পদে ছিল বাংলাদেশ ছাত্রলীগে, সেটিও আমরা জানতে চাই। কিছু অনুপ্রবেশ হয়েছে, কিন্তু আমাদের মূলধারার সাংগঠনিক কাঠামো থেকে অন্তর্ভুক্ত হয়েছে এ ধরনের তথ্য আসলে আমার জানা নেই। এবং আরেকটি যেটি হয় সেটি হচ্ছে যে হ্যাঁ, আরেকটি যেটি হয় সেটি হচ্ছে যে আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করি, ক্যাম্পাসে তো সব ধরনের শিক্ষার্থী থাকে, তো সবার সঙ্গে আমাদের ওঠা বসা রয়েছে, মেলামেশা রয়েছে, যোগাযোগ রয়েছে, বিপদে আপদে সহযোগিতা করা, পাশে থাকা, মতামত শেয়ার করা, সময় কাটানো। আমরা তো একটা ক্যাম্পাসে যে রাজনীতি করুক না কেন, স্বাভাবিকভাবে একটি পরিবারের একটি পারিবারিক মেলবন্ধনের মধ্য দিয়ে থাকে। তো কারোর সঙ্গে আমাদের ছবি রয়েছে, কারোর সঙ্গে এই সামাজিক কর্মসূচি দেখা হয়েছে, এটির মাধ্যমেই অনেককে দেখা যায় যে আমাদের সংগঠনের কর্মী হিসেবে চালিয়ে দেওয়া হয় এবং এটিকে অনুপ্রবেশের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হয়। এ ধরনের ঘটনা রয়েছে। তবে ভবিষ্যতে অনুপ্রবেশের ঘটনার বাস্তবতা যেহেতু বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের স্ক্রিনিংটি আরো আধুনিক এবং মজবুত করা প্রয়োজন। কিছু সাংগঠনিক কৌশল গ্রহণ করা প্রয়োজন। আমাদের ছেলে মেয়েদের স্কুলিংটি আরো সুন্দর করা প্রয়োজন এবং একটি সাংস্কৃতিক লড়াইটি আসলে জোরদার করা প্রয়োজন। কারণ এটি শর্টকাট কোনো সমাধান আসলে নেই। আমাদের দীর্ঘমেয়াদী আমাদের এই লড়াইটি অবশ্যই দীর্ঘমেয়াদেই চালিয়ে যেতে হবে। ছাত্র শিবিরের কিছু নেতা যারা ছাত্রলীগের মধ্যে ছিল, তারা বলেছে তারা পরিচয় গোপন রাখতে হেলমেট ব্যবহার করত। আর ছাত্রলীগের বিরুদ্ধে হেলমেট বাহিনীর অভিযোগ ছিল। এটা কি এক ধরনের আত্মঘাতী কর্মকাণ্ড ছিল ছাত্রলীগের জন্য? এটি তো তারা করেছে, কারণ হচ্ছে যে এই অনুপ্রবেশের ঘটনা এবং ছাত্রলীগের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এটি তো তারা ধারাবাহিকভাবেই করেছে এবং অনেক অপকর্মের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে সেটি তো আমরা দেখেছি। তারা কৌশলগতভাবে সেটি করার চেষ্টা করেছে, নিজেরা বিভিন্ন ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, তার দায় তারা ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়েছে এবং এটার জন্য তো আমাদের কথা বলার প্রয়োজন হচ্ছে না। তাদের জবানবন্দি তো প্রমাণ করে তারা কি ধরনের অনুপ্রবেশ করে এবং সেখান থেকে তাদের নিজস্ব স্বার্থ আদায় করার জন্য চেষ্টা করেছে। তো আমরা একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের এই বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া, এটা দেয়া, সেটা দেয়া, সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের ছাত্র সমাজের সঙ্গে আমরা দীর্ঘ সময়ের পথ চলেছি। এখনো আমাদের মিডিয়ায় অনেক কথাই বলা হয়, অনেক কিছু হয়তো একটা যৌক্তিক সমালোচনাও, কিন্তু একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সম্পর্ক সবসময় দৃঢ়। আজকে তারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এই অবৈধ দখলদার বাহিনী। আজকেও প্রত্যেকটা মুহূর্ত ছাত্রলীগের ছেলেমেয়েরা পরীক্ষা কেন্দ্র যাচ্ছে, সেখান থেকে পাঠানো হচ্ছে কারাগারে, সার্টিফিকেট বাতিল হচ্ছে, ফলাফল বাতিল হচ্ছে, যা ইচ্ছে তাই করছে। বাংলাদেশের ইতিহাসে যেটা আগে কখনো হয়নি এবং আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একসঙ্গে এত সার্টিফিকেট বাতিল, এতজন শিক্ষার্থীর শিক্ষা অধিকার বাতিল, এতজন শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা জীবন বিঘ্নিত করা, এতজন শিক্ষার্থীকে একই সঙ্গে ক্লাস পরীক্ষার বাইরে রাখা, এটা তো আমি মনে করি যে এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটি গিনেস রেকর্ড ইতিমধ্যেই তিনি করেছেন, যেই
জবরদখল করে ক্ষমতায় থেকে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে কয়েক লাখ শিক্ষার্থীর শিক্ষা অধিকার বঞ্চিত করা, এটি মনে হয় যুদ্ধ বিগ্রস্ত কোনো দেশেও হয়েছে কিনা আমার আসলে জানা নেই। ছাত্রলীগের সাথে বাংলাদেশের নানা কিছু জড়িত। ছাত্রলীগের হাতে বাংলাদেশের পতাকা এসেছে, বাংলাদেশের স্বাধীনতা এসেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ প্রধান যত আন্দোলন বাংলাদেশের সবকিছুর সাথে ছাত্রলীগ জড়িত। সেই ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। কেমন লাগে পরিচয়টা? প্রথমত এই সরকারের নিষিদ্ধ হওয়ার নাটক, নিষিদ্ধ করার নাটক, এটি তো আমরা স্বীকারই করি না। এদের এই নিষিদ্ধ ঘোষণাকে আমরা থোড়াই কেয়ার করি, কারণ যারা ক্ষমতায় আছে, যারা এই প্রজ্ঞাপনটি লিখছে, তারাই তো অবৈধ, তারাই তো দখলদার বাহিনী, তারাই তো হানাদার বাহিনী। জনগণের কোনো ম্যান্ডেট কি এদের রয়েছে? জনগণের কোনো রায় এদের রয়েছে? স্বঘোষিত সরকার, নিজেরাই নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করেছে। তো এটি আমাদের কোনো সাংবিধানিক ধারাবাহিকতা, কোনো আইনি ধারাবাহিকতা, কোনো কিছুর আলোকেই কিন্তু এই সরকার ক্ষমতাসীন হয়নি। এবং আজকে যদি আমার বাড়ি কেউ দখল করে নেয়, আরেকজনের বাড়ি কেউ দখল করে নিয়ে ডাকাতি করে নিয়ে সেই বাড়ির মালিকানা নিজের দাবি করে, আজকে এদের ক্ষমতা থাকা মানেই কিন্তু বাংলাদেশের জনগণের রাষ্ট্রের উপর যে মালিকানা রয়েছে সেই জনগণকে আসলে আঘাত করা, প্রত্যাঘাত করা, অপমান করা। তো বাংলাদেশ ছাত্রলীগকে তারা এই ধরনের নিষিদ্ধ করেছে। এর আগে নিষিদ্ধ করেছিল এই পাকিস্তান আমলে এ ধরনের নিষেধাজ্ঞা বারবার এসেছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ সকল আমাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তো এই হানাদার ইয়াহিয়া থেকে হানাদার ইউনুস, তাদের এই প্রচেষ্টা, তাদের এই নিষিদ্ধ করার নাটক, নিষিদ্ধ করার বাহানা, এসব চলমান সবসময়ই ছিল। কিন্তু আমাদের লড়াই আমরা কখনো থামিয়ে রাখিনি। তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। তারা আমাদের নিষিদ্ধ করেছে, তারা রিসেট বাটনের কথা বলেছে, আমরা রিস্টোর 71 করব। তারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন। তারা আমাদের নিষিদ্ধ করেছে, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরো উদার মানবিক ছাত্র রাজনীতির দুয়ার আমরা উপহার দেব। ওবায়দুল কাদের যেদিন বললেন এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, তারপর আক্রমণের অভিযোগ উঠল ছাত্রলীগের, এটা কি বিপর্যয়ের সূচনা করেছিল সেদিন? দেখুন, আমরা শুরু থেকেই সহিংসতা এড়ানো আমাদের অন্যতম লক্ষ্য ছিল। কারণ আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি এই শিক্ষার্থীদের সমস্যাটি সমাধানের জন্য রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, পলিসিগতভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এবং যেহেতু এটি আদালতের বিষয়, স্বাভাবিকভাবে আদালতে কোনো না কোনোভাবে বিষয়টি এসেছে। তো একজন রাষ্ট্রীয় দায়িত্বে যিনি রয়েছেন, তিনি কি বিচার বিভাগে হস্তক্ষেপ করবেন? তিনি কি বিচার বিভাগের সিদ্ধান্ত আরোপ করবেন? এই সমস্যার একটি সমাধান, সেটি তাৎক্ষণিক সমাধান এবং দীর্ঘমেয়াদী সমাধান, দুটোই কিন্তু শেখ হাসিনা সরকার করার চেষ্টা করেছিল। এবং ছাত্রলীগ শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা, 11 জুলাই থেকে বাংলাদেশে কোটা নেই, তো শিক্ষার্থীদের সমস্যার তো আপৎকালীন সমাধান হয়েছে। দীর্ঘমেয়াদী যেটি সমাধান রয়েছে, তাহলে তো বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণ হস্তক্ষেপ করতে হয়। তো সে কারণেই সেই রাজনীতিটি কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, সরকার সেই জায়গা থেকে ভূমিকা পালন করার চেষ্টা করেছে। এবং সহিংসতা এড়ানো, আজকে রাজনৈতিক বক্তৃতা নানা সময়ে নানা মাত্রিকতায় আসে, বাংলাদেশের এটি পলিটিক্যাল রেটরিকের ব্যবহার, এটি বাংলাদেশে হয়ই। কিন্তু এটি যে সাংগঠনিক সিদ্ধান্ত, এটার যে লিটারালি মিনিং রয়েছে, সবসময় কিন্তু সবকিছু সেভাবে হয়ও না। এবং এই আপনি দেখুন যে বাংলাদেশে এই বিশেষ করে 1 জুলাই থেকে যখন কর্মসূচি শুরু হলো, 1 জুলাই থেকে টানা 14 জুলাই বাংলাদেশে কোথাও কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এটিও কিন্তু বাংলাদেশে অনেকে ভুলে যায় একটি বিরল দৃষ্টান্ত। তারা কর্মসূচি পালন করেছে, বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে, অন্যান্যরা কর্মসূচি পালন করেছে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে, কোথাও কেউ বাধা দেয়নি, একজন শিক্ষার্থী কোথাও কেউ আক্রান্ত হয়নি। সবখানেই তারা উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে, আঘাত করার চেষ্টা করেছে। অনেক জায়গায় আক্রান্ত হয়েও বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু চুপ থেকেছে, কারণ আমরা জানি যে তারা এটিকে কেন্দ্র করেই রাজনীতিকে ভিন্ন খাতে নিয়ে যাবে এবং পরবর্তীতে তাদের যে কর্মকাণ্ডগুলো তারা বাস্তবায়িত করেছে, শিক্ষার্থীদের লাশ ফেলে দেয়া এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দিয়ে নিজস্ব স্বার্থ হাসিল করা, সেইটি ছিল তাদের লক্ষ্য। তো সে কারণে আমরা স্বাভাবিকভাবেই সচেতন ছিলাম। এবং আপনি দেখুন যে এই আন্দোলনের প্রথম যে সংঘাতের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং এর আগেও অন্যান্য খানেও কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেখানেও কিন্তু আমি এর আগে পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছি। যে আপনি জানেন যে
14 জুলাই যখন এই একটি নন ইস্যু রাজাকার ইস্যুকে নিয়ে আসা হলো এবং এক ধরনের রাজাকারকে বৈধতা দেওয়ার মতো স্লোগান দেয়া হলো, এবং শিক্ষার্থীরা কিন্তু এটি কখনো কোনো অবস্থাতেই মেনে নেয়নি। কিন্তু যেহেতু আন্দোলনের একটি গতি ছিল, সেটির কারণে হয়তো সবসময় সব কথাগুলো সামনে আসেনি। কিন্তু 15 তারিখেও যদি আপনি দেখেন, 15 জুলাই তারা 15 জুলাই যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিও কিন্তু দিয়েছে উস্কানিমূলকভাবে। ভোরবেলা কর্মসূচি ঘোষণা করেছে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে, সেই জায়গায় তারা কর্মসূচি দিয়েছে ভোরবেলা আকস্মিকভাবে ঘোষণা দিয়ে। এবং শুধু সেখানেই শেষ না, তারা কর্মসূচি ঘোষণা করেছে, তখনও আমরা কিন্তু কখনো যেন মুখোমুখি না হয়, কোনো অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে কিন্তু আমরা সচেতন থেকেছি। তাদের কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, এবং 15 জুলাই যখন তারা কর্মসূচি দেয়, খুব বেশি শিক্ষার্থী কিন্তু সেখানে যায়নি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী এবং আশপাশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের 400-500 শিক্ষার্থী সেদিন রাজু ভাস্কর্যে সমবেত হয়েছিল। এবং আমরা মধুর ক্যান্টিনে অপেক্ষা করছি, তারা তাদের কর্মসূচি শেষ করবে, 12টার কর্মসূচি তারা শেষ করলে আমরা সেখানে যাব, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোন অবস্থাতেই না ঘটে। সেখান থেকে তারা করলো কি, 15 জুলাই তারা দুপুর 12টার কর্মসূচি 3:30-4টা বেজে যায়, কর্মসূচি শেষ করে না, কারণ তারা চাচ্ছিল যে এই একটা পরিস্থিতি তৈরি হোক। এবং তারপরে যখন সেটিও হচ্ছে না, যখন বাংলাদেশ ছাত্রলীগ তার আশপাশেও যাচ্ছে না, তখন তারা রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করলো। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, কবি জসিমউদ্দিন হল, এই প্রত্যেকটি হল অভিমুখে তারা যখন যায় রাজু ভাস্কর্য থেকে, তখনই কিন্তু তারা লাঠি ছোটা, অস্ত্রশস্ত্র সেসব নিয়েই কিন্তু রওনা দিয়েছে। এবং এটির মিডিয়া ফুটেজ, ভিডিও, লাইভ ভিডিও কিন্তু সবখানে রয়েছে। এবং সেখানে তারা প্রবেশ করে, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক, বিশেষ করে ছাত্রলীগের কর্মীরা অনেকে ছিল, সাধারণ শিক্ষার্থীরা অনেকে ছিল। ছাত্রলীগের কর্মীরা তাদেরকে দেখে বরং, যেহেতু তারা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাচ্ছে, এটা ক্যাম্পাসে যারা রাজনীতি করে সবাই জানে, ক্যাম্পাসের প্রত্যেকটি শিক্ষার্থী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো অবশ্যই জানে যে এই সংঘাতের সূচনা কিভাবে হয়েছে। তো তখন তারা গিয়ে তারা বিশেষ করে নিচে যারা ছিল তাদেরকে মারধর করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, উস্কানিমূলক স্লোগান দিয়েছে, এবং যাকে যেখানে পেয়েছে সে অবস্থায় আক্রমণ করার চেষ্টা করেছে, যাতে করে একটি পরিস্থিতি তারা তৈরি করতে পারে। এবং এটির জন্য কিন্তু প্রথম আলো, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক প্রথম আলো, যখন এবং পরবর্তীতে তারা তাদের নিউজটি সরিয়ে দিয়েছে, এডিট করে দিয়েছে, সেখানে কিন্তু তারা ঘটনার প্রেক্ষাপট লিখেছে, তারা কিভাবে সংঘাতের সূচনা হয়েছে, কিভাবে সংঘাতের সূচনা হলো, এটি ছিল প্রথম আলোর হেডলাইন। এবং সেখানে তারা দেখিয়েছে যে তারা অস্ত্র, লাঠি ছোটা নিয়ে যাচ্ছে, আবাসিক হলগুলোতে যাচ্ছে, সেখানে তারা উস্কানিমূলক স্লোগান দিচ্ছে, গেটম্যান যারা রয়েছে তাদেরকে মারধর করছে। ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী বিজয় একাত্তর হলে আঘাতের শিকার হয়েছে, ব্যাপক মারধরের শিকার হয়েছে, মাথা পর্যন্ত একেবারে চরমভাবে আক্রান্ত হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী যখন মুক্তিযোদ্ধা হল, বিজয় একাত্তর হলে, বিশেষ করে জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হলে, প্রত্যেকটি হলে তারা চেষ্টা করছিল পরিস্থিতি তৈরি করার। বিজয় একাত্তর হলে গিয়ে তারা সেটি সাকসেসফুলি তাদের সেই প্ল্যানটি বাস্তবায়ন করে, সেখানে আক্রান্ত করে, এবং আক্রান্ত হওয়ার পরে স্বাভাবিকভাবে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, এবং সেটির মাধ্যমে তারা এই পরবর্তী নাটকটি মঞ্চস্থ করে। কারণ তারা দেখছিল, কারণ যেহেতু 11 জুলাই একটি সমাধান হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু স্বাভাবিকভাবে নিজেকে বিরত রাখার চেষ্টা করছিল। শিক্ষার্থীরা তো দেখছিল যে আপৎকালীন সমাধান হয়েছে, ভবিষ্যতে যদি এটি নিয়ে আপিলেট বিভাগ থেকেও হয়তো প্রত্যাশিত রায় না আসতো, শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতো, হয়তো এটি সত্য। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই সময়ের জন্য যথেষ্ট, যে একটি সমাধান তো হয়েছে, তারা সেটি চেয়েছে, এটি বিচার বিভাগ এবং সরকার এবং বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন হিসেবে রেসপন্সিবল রোল প্লে করে একটি ফলাফল নিয়ে এসেছিল। তো সে কারণেই তারা তাদের আন্দোলনকে এক ধরনের টিকিয়ে রাখার জন্য, আন্দোলনের লাইফ সাপোর্ট দেওয়ার জন্য, কারণ তারা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল যে কোটা সংস্কার আন্দোলনের জনপ্রিয়তা রয়েছে, এই বিচার বিভাগীয় সমস্যাটি তৈরি আছে, তো এটির জন্য তারা সব ধরনের প্রস্তুতি আসলে গ্রহণ করেছিল। তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি রাস্তা তারা নির্ধারণ করেছিল, সেটি হচ্ছে সহিংসতা। এবং এই সহিংসতার বাতাবরণ তারা তৈরি করে দিয়েছিল উস্কানিমূলক রাজাকার স্লোগান নিয়ে এসে, এবং পরবর্তীতে এই সহিংসতার ঘটনাগুলো ঘটিয়ে, এবং 15 তারিখের ঘটনার পরে গোটা বাংলাদেশে কিন্তু একযোগে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো, বিশেষ করে মৌলবাদী সংগঠনগুলো, সেটি হিজবুত তাহরির হোক, সেটি ছাত্র শিবির হোক, সেটি ছাত্রদল, ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডার হোক, এবং 5 আগস্টের পরে আমরা কি দেখেছি, জেলগুলো থেকে কারা মুক্তি পেয়েছে, এই শীর্ষ সন্ত্রাসী যারা বিভিন্ন জঙ্গি হামলার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা গোটা পৃথিবীতেই এই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যাদের নেটওয়ার্কিং রয়েছে,
তাদের এজেন্ডা যারা বাংলাদেশে বাস্তবায়ন করেছে তারা কারাগারগুলো থেকে মুক্তি পেয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় থেকে গ্যাংগুলোকে তারা কিভাবে ব্যবহার করছে, এবং এটি ব্যবহার করার মাধ্যমে শিক্ষার্থীরা মিছিল করেছে, সেখানে আশপাশে হয়তো আওয়ামী লীগও নেই, ছাত্রলীগও নেই, পুলিশও নেই, সেখানে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, গুলি করা হয়েছে, এবং কিভাবে স্নাইপার রাইফেল ইউজ করা হয়েছে, এটা করা হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো বারান্দায় দাঁড়িয়ে আছে, হয়তো উৎসুক হয়ে মিছিল দেখতে এসেছে, সেখানে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কোথা থেকে কে গুলি করছে কোনো কিন্তু এটির তদন্ত নেই, কোনো ধরনের প্রমাণ কিন্তু নেই। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, কিন্তু প্রশ্নই আসে না যে তারা কেন সহিংসতামূলক পরিবেশ তৈরি করে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক কর্মসূচি পালন করেছে, এবং 15 তারিখের ঘটনা আমরা বলেছি। 16 তারিখে যখন 16 তারিখেই যখন ইউজিসি বিজ্ঞাপন দেয় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো বিশেষ করে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কারণ ইতিমধ্যেই সন্ত্রাসীরা প্রবেশ করেছে এবং শিক্ষার্থীদের লাশ ব্যবহার করে তারা আসলে তাদের ফায়দা লুটবে। 16 তারিখ ইউজিসি প্রজ্ঞাপন দেয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে আমরা আহ্বান জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে আবাসিক হলগুলো আগেই বিশেষ করে বন্ধ করে দেওয়ার জন্য, কারণ আমরা দেখেছি যে পরিস্থিতি সেদিকেই নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের লাশ তারা ফেলবে, এবং শিক্ষার্থীদের লাশ ফেলেই তারা রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাবে, যেটি আলটিমেটলি তারা গোটা বাংলাদেশেই ব্যাপকভাবে বাস্তবায়ন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। 16 তারিখেই আমরা মূলত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে আজকে এটিকে বলে দেওয়া হচ্ছে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে, এটা করেছে, সেটা করেছে। ছাত্রলীগ তো ক্যাম্পাসে কারো মুখোমুখি হয়নি, বিতাড়িত করার প্রশ্ন কই আসে? বরং আমরা যদি সাংগঠনিক শক্তি আমাদের কি ছিল না ছিল সেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই জানে। 16 তারিখেও সহিংসতা এড়ানোর জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে আহ্বান জানিয়েছি। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেছি যে সবাই যেন আবাসিক হলগুলো ছেড়ে দেয়, যেহেতু ইউজিসি এক ধরনের বিজ্ঞাপন 16 তারিখেই দিয়েছে, সরকারি সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল 11টায় সিন্ডিকেট মিটিং হওয়ার কথা, সেই সিন্ডিকেট মিটিং সকাল 11টায় হবে। তার মানে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই সরকারিভাবে বন্ধ ঘোষিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 73 বিষয়ে আশয় রয়েছে, সেখানে তারা নিজস্ব মিটিং করে এটি বাস্তবায়িত করতে চেয়েছে। যদিও এটি আমি মনে করি যে এটি সঠিক সিদ্ধান্ত ছিল না, কিন্তু তারপরেও সে কারণে সকাল 6টা 7টার দিকে যখন তারা 4-5 ঘন্টা পরে ইতিমধ্যেই ছাত্রলীগের ছেলেমেয়েরা হল ছেড়ে দিয়েছে, এবং 4-5 ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বন্ধ করতে যাচ্ছে, তো যখন তারা মুখোমুখি হতে গিয়েছে, বিশেষ করে অস্ত্রশস্ত্র নিয়ে, বাইরের ক্যাডারদের নিয়ে, তারা এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চেয়েছে। সন্ধ্যা, ভোরবেলা, সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোর যে গঠন কাঠামো এবং তাদের যে লক্ষ্য, আমরা তো সুস্পষ্ট বুঝতে পারছি যে বিশ্ববিদ্যালয় একটা লাশ পেলে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরকার পতনের আন্দোলনের ভর কেন্দ্র হিসেবে পরিণত করতে চায়। তো তাদের পাতা ফাতে কে পা ফেলবে? এবং একই সঙ্গে আমাদের নেত্রী, তিনি সেই সময় কিন্তু প্রত্যেকটা মুহূর্ত সহিংসতা এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন, এবং সেদিনও তিনি বলেছেন যে তারা তো সেই কাজই করবে, লাশ ফেলবে, এটা করবে, সেটা করবে, সরকারের উপর চাপিয়ে দিবে, ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিবে। বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ হচ্ছেই, ইতিমধ্যেই বন্ধ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে যেহেতু বন্ধ হচ্ছে, তাহলে তো তাদের মুখোমুখি আর কোনো প্রয়োজন নেই। কোনো সহিংসতার ঘটনা যেন না ঘটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেটিও কিন্তু এই 16 তারিখের সিদ্ধান্ত ছিল। এবং পরবর্তীতে যখন আমরা আমাদের সহিংসতা এড়ানোর কর্মকৌশল গ্রহণ করেছি, এবং তারা সহিংসতায় জড়ানোর এজেন্ডা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এবং এটি শুধুমাত্র ছোট কয়েকটি উদাহরণ আমি বললাম, আপনি জানেন নিজেও 5 আগস্টের ঘটনা যেটি ঘটে, বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত যে কর্মসূচি ছিল শোক রিলে, যেখানে হয়তো লাখো মানুষের ঢল নেমে যেত, সেখানেও কিন্তু সেই সান্ধ্য আইন, কারফিউ আইনের প্রতি শ্রদ্ধা হোক, কিংবা মুখোমুখি অবস্থান যেন তৈরি না হয়, সহিংসতার ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সোচ্চার থেকেছে, সক্রিয় থেকেছে, এবং এই পরিস্থিতির সুযোগ নিয়েই এবং একই সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন অনুষঙ্গের সহযোগিতা নিয়েই কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছে। ছাত্রলীগের সভাপতির হল বিশ্ববিদ্যালয়ের যেটা ছিল, সেই হলটা ধ্বংস করা হয়েছে। সেই খবরটা পাওয়ার পরে কি প্রতিক্রিয়া হয়েছিল? দেখুন, এটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে কমপক্ষে আমাদের 400 জন শিক্ষার্থীর আজকে ছাত্রলীগের ছেলেদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট বাতিল করে দেওয়া হচ্ছে, বহিষ্কার করে দেওয়া হচ্ছে, ক্লাস পরীক্ষায় অংশ নিতে দেওয়া হচ্ছে না। 16 থেকে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 400 জন শিক্ষার্থী, যারা সবাই হয়তো ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নয়, কারণ একটি আবাসিক হলের একটি রুমে নানা ধরনের শিক্ষার্থী থাকে। কেউ ছাত্রলীগ করে, অন্যজন হয়তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, কেউ হয়তো সামাজিক সাংস্কৃতিক সংগঠন করে, কেউ হয়তো নিজের লেখাপড়া নিয়েই শুধুমাত্র ক্যাম্পাস জীবন অতিবাহিত করছে।
সেখানে 400-র মতো রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের ছেলেমেয়েদের যারা হয়তো সেখানে ছিল বা তাদের বন্ধু বান্ধবেরা ছিল, সেই রুমগুলোতে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং 17 তারিখ সকালে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, সেখানেও সহিংসতা এড়ানোর যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেটির সুযোগ গ্রহণ করে আমাদের মেয়েদের উপর কি ধরনের নারকীয় বর্বরতা চাপিয়ে দেওয়া হয়েছে, এটি তো বাংলাদেশের মানুষের সামনে দৃশ্যমান হয়েছে। তো স্বাভাবিকভাবেই যে অনুভূতি হয়েছে সেটি তো বিচ্ছিন্ন কোনো অনুভূতি নয়, কারণ আমরা দেখছি যে তারা সেই কাজটি করে যাওয়ার চেষ্টা করছে, সহিংসতার দিকে ঠেলে দেওয়া, ভাঙচুর করা এবং এমন ধরনের বাতাবরণ গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যাতে করে এক ধরনের যুদ্ধ বিগ্রহের পরিবেশ তারা তৈরি করতে পারে এবং সেই বিগ্রহের তৈরি করার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা এবং সেই গণমিছিলে প্রবেশ করে মানুষের বুকে গুলি চালানোর বাস্তবতা তৈরি করা, যেটি তারা পেছন থেকে তারা করেছে, সামনে থেকে তারা করেছে এবং এমন ভাবে তারা কৃত্রিম উপায়ে তারা করেছে। এবং এর পেছনে আরো অনেক প্রেক্ষাপট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার তথ্য তো ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, জাতির সামনে উন্মোচিত হয়েছে। তারা শেখ হাসিনা সরকার তো তদন্ত কমিটি গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল, আর এরা করেছে কি ইন্ডেমনিটি দিয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, আর এই জুলাই আগস্টের যারা হত্যাকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, বিচার বিভাগে কোনো প্রশ্ন তোলা যাবে না, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। একই সঙ্গে তারা বাংলাদেশের 90% থানায় কিভাবে আক্রমণ চালিয়েছে, লুট করেছে, অস্ত্রশস্ত্র কেড়ে নিয়েছে, এটিও তো প্রমাণিত হয়েছে। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তারা এটা বাস্তবায়ন করে যে তাদের লক্ষ্য ছিল, এটা তো এই আজকে যারা এই সন্ত্রাসের সমন্বয় যারা অতীতে করেছে এবং বর্তমানে যারা তদবিরের সমন্বয়, টেন্ডারের সমন্বয়, কাটপিস মানের সমন্বয় যারা করছে, তাদের মুখ থেকে কিন্তু আমরা এই কথাগুলো শুনেছি। তো সে কারণে তাদের যে সহিংসতামূলক কর্মকাণ্ড, স্বাভাবিকভাবে আমরা সচেতন হওয়ার চেষ্টা করেছি। কিছুটা খারাপ লাগা তো অবশ্যই ছিল যে আজকে এই পরিস্থিতি তৈরি করছে। হয়তো অনেক সময় মনে হচ্ছিল যে এই সহিংসতাকারী, এই মৌলবাদী অপশক্তির কাছ থেকে আমরা আমাদের প্রজন্মকে নিরাপদ করতে পারিনি, এটি কিছুটা হয়তো আত্মগ্লানিতেও হয়তো কিছুটা ভুগছিলাম। পঞ্চগড়ের সাদ্দাম, পঞ্চগড়ের সার্জিসের সাথে পরিচয়টা কি? দেখুন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি নিয়ে তো বহুল চর্চিত হয়েছে। বাংলাদেশে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই, সকল শিক্ষার্থী কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। তো স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর সঙ্গে সে বিশেষ করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, একেবারে যারা সাধারণ শিক্ষার্থী, তাদের সঙ্গে আমার নিবিড় সম্পৃক্ততা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কম শিক্ষার্থী হয়তো রয়েছে যার সঙ্গে আমার কোনো ছবি নেই। আমি জানি না ভবিষ্যতে তাদের চাকরি পেতে সমস্যা হবে কিনা, আমি জানি না তারা আবাসিক হলে কতটুকু থাকতে পারছে না থাকতে পারছে, আমি জানি না তারা ভেরিফিকেশনে কতটুকু সমস্যার মধ্যে পড়বে, কিন্তু প্রত্যেকেরই তো আমাদের সঙ্গে সামাজিক সৌজন্যমূলক সম্পর্ক ছিল। তো সেক্ষেত্রে আপনি সার্জিসের যে কথাটি বললেন, তো স্বাভাবিকভাবেই বাড়ি যেহেতু পঞ্চগড়ে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্ব পালন করেছি, তো যোগাযোগ কিন্তু স্বাভাবিকভাবেই তৈরি হবে। সেটা শুধুমাত্র একজন সার্জিস নয়, এরকম হাজারজন সার্জিসের সঙ্গেই তো আমাদের পরিচয় তৈরি হয়েছে, যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। এবং সে কারণেই শিক্ষার্থীরা আমাদের সঙ্গে নানা সমস্যার জন্য আসতো, আমাদের সঙ্গে কথা বলার জন্য আসতো। এবং এই ছাত্রলীগের এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে, এবং সেটি 20 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ডাকসুর এজিএস হিসেবে মনোনীত হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কোনো ক্যাম্পেইন পরিচালনা করিনি। নির্বাচনের জন্য আমি ভোটও কখনো দলীয় কাজটি করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে একটি ভোটও চাইতে যাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সময় হাজারো পোস্টারে ছেয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার ব্যক্তিগত কিন্তু একটি পোস্টারও ছিল না। এবং নির্বাচনী কোনো ধরনের ক্যাম্পেইন সেই অর্থে আমি করিনি। আমি আমার রুটিন কাজ, দলীয় কাজ সেটি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে কিন্তু আমি নির্বাচিত হয়েছি। তো সে কারণে সকল শিক্ষার্থীর সঙ্গে আমরা যোগসাজশ ছিল। আর যেটি বহুল আলোচিত হয়েছে, ছাত্রলীগের কাঠামোতে তাদেরকে পদ দেওয়া হয়েছে কিনা বা সেটি এক ধরনের অনুপ্রবেশ কিনা, বাস্তবতা যেটি হয়েছে যে সার্জিসের ছাত্রলীগে পদ পাওয়ার জন্য লবিং তদবির করেছে, এটি সত্য। বিভিন্নভাবে পদ যেন তাকে দেয়া হয়, আমি যেন তাকে দেই,
মনোনীত করি, এই প্রচেষ্টাটি তার ছিল। বাংলাদেশ ছাত্রলীগে কিন্তু কোনো পদ আমি তাকে দেইনি, নানাভাবে চেষ্টা করা সত্ত্বেও আমি সেটি অ্যালাউ করিনি। এবং এটির কারণ হচ্ছে আমি যখন 21শে হল ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য, একটা হল সংসদের সদস্য আমাদের আমাদের এই এতজন মানুষজন বাংলাদেশ ছাত্রলীগ থেকে এই কাঠামোতে আসে, তো সবার বিষয়ে যে সার্বিক একেবারে পুরো দস্তুর পর্যবেক্ষণ করতে আমরা পারি সেটি নয়, কিছু তো স্বাভাবিকভাবে ভুল ত্রুটি হয়ে থাকে, মনোনয়ন ক্ষেত্রে যেটি হয়েই থাকে স্বাভাবিকভাবে। তো একটি হল সংসদের সদস্য, একটি হল সংসদের সদস্যও তো অনেকজন থাকে, 12-13 জন মতো আমাদের একটি হলের প্যানেল থাকে, সদস্য সেখানে থাকে কমপক্ষে 6-7 জনের মতো সদস্য থাকে, তাকে সদস্য মনোনয়ন দেওয়া হয়েছিল। এবং তার বিশেষ করে আমার জায়গা থেকে আমি যেটা দেখেছি যে তার রাজনৈতিক পরিচয়, বিশেষ করে পারিবারিক রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, তার বাবার যে রাজনৈতিক পরিচয় রয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক পদবিও রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি মানে ছাত্রলীগের আমি দায়িত্বে রয়েছি, আমি যদি স্ক্রুটিনি করারও সুযোগ হয়, তো সেই পরিচয়টিও কিন্তু রয়েছে যে আমি যে বিবেচনা করবো অন্য কিছু করে কি করে না, সেটির জায়গা থেকে তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেহেতু আমি অবগত ছিলাম, সে কারণে এবং আমাদের দলীয় কর্মকাণ্ডেও যেহেতু হল কেন্দ্রিক কর্মকাণ্ডগুলোতে আমাদের যারা হলগুলোতে রাজনীতি করতো তাদের মাধ্যমে হয়তো কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকতো। স্বাভাবিকভাবে আমাদের সাংগঠনিক কাঠামোতে তো সরাসরি আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। হলে যারা রাজনীতি করে, হল ছাত্রলীগের যারা সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছে বা হলে, তাদের সঙ্গে কিন্তু তাদের মূল রাজনীতি করতে হয়, কারণ আমরা যেহেতু মূল দায়িত্ব পালন করি, আমরা মেইন কোঅর্ডিনেশনের জায়গায় থাকি। তো সেটি হয়েছে এবং পরবর্তীতে কিন্তু ছাত্রলীগের পদ না, তার পারিবারিক রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও ছাত্রলীগে কিন্তু কোনো পদ আমি দেইনি। এবং সেটির কারণ হচ্ছে আজকে যেহেতু আমি স্বাভাবিকভাবে এই কথাগুলো আমি এর আগে পাবলিক প্ল্যাটফর্মে বলতে আমি নিজে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, আরেকজনের রাজনৈতিক বিষয় নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, কিন্তু মনে হচ্ছে বলা প্রয়োজন, যে কারণে আমি বলেছি, কারণ এটি বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এদের খোলস উন্মোচন করা আসলে প্রয়োজন। তো একই সঙ্গে পরবর্তীতে আমি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লেখালেখি দেখেছিলাম, বিশেষ করে আমার নজরে এসেছিল কিংবা কেউ নজরে দিয়েছিল, আমাদের কেউ না কেউ হয়তো দিয়েছিল, সেখানে বিশেষ করে নারীদের স্বাধীনতা, নারীদের পোশাক নিয়ে এক ধরনের ট্রল করা, যেটি আসলে পক্ষান্তরে এক ধরনের বিশেষ করে উগ্রবাদিতার চাদরে নারীদের দেখা, যে কি পোশাক পরবে কি না পরবে, নারীদের স্বাধীনতা কতটুকু থাকবে না থাকবে, এক ধরনের মোরাল পুলিশিং এর পক্ষে এক ধরনের জাস্টিফিকেশন, সেটি আমার নজরে এসেছিল। পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সমর্থন, সেটিও কিন্তু আমার নজরে এসেছিল, কারণ একটি ছেলে মেয়ের দৃষ্টিভঙ্গি কেমন সেটি তো তার রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে আপনি পরিষ্কার হবেন। তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে তার পরিচয় যেটি হোক না কেন, তো এবং যে নিজে থেকে যতই সক্রিয় থাকার চেষ্টা করুক না কেন, যতই লবিং তদবির করার চেষ্টা করুক না কেন, এই দৃষ্টিভঙ্গি তো আমাদের রাজনৈতিক, আমাদের যে সবার রাজনৈতিক আদর্শ পুরোপুরি শতভাগ একই রকম হবে সেটি নয়, কিন্তু এটি তো যায় না শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে কেন, এটি প্রগতিশীল রাজনীতির সঙ্গেই যায় না। বাংলাদেশের ছাত্র রাজনীতির চরিত্র, সেটি ছাত্র শিবির বাদ দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির ওভারঅল যে চরিত্র রয়েছে, সেই চরিত্রের সঙ্গে যায় না যে আপনি নারীদের স্বাধীনতার বিপক্ষে কথা বলছেন, নারীদের কি পোশাক পরবে না পরবে সেটি আপনি যখন নির্ধারণ করে দিচ্ছেন, মোরাল পুলিশিং এর পক্ষে যখন আপনি সাফাই গাইছেন, পলিটিক্যাল ইসলামের পক্ষে যখন আপনি চূড়ান্ত রকমের এক ধরনের সমর্থন প্রকাশ করছেন, যেটি আমরা ধর্মীয় স্বাধীনতায় সম্পূর্ণ আমরা শ্রদ্ধা করি, কিন্তু যখন সেটি ধর্মকে ব্যবহার করে যখন রাজনৈতিক ফায়দা নেওয়ার ব্যাপারে আপনি এক ধরনের জাস্টিফিকেশন দিচ্ছেন, তখন কিন্তু আমি স্বাভাবিকভাবেই আমার কাছে যে নিজে থেকেই যে সিদ্ধান্তটি এসেছে যে আমাদের সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাওয়া উচিত নয়, সে কারণেই কিন্তু নানাভাবে লবিং তদবির, নানাভাবে এটা সেটা চেষ্টা করা সত্ত্বেও একটা হল ছাত্রলীগের পদের জন্য, কোনো পদই সামান্য নয়, হল ছাত্রলীগের একটি পদের জন্য ঘোরাফেরা করেছে, এটা করেছে সেটা করেছে, আমি কিন্তু এলাও করিনি। আমার জায়গা থেকে যখন সচেতন থাকার সুযোগ হয়েছে, যখন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে বিদ্যমান বাস্তবতায়, সেই সিদ্ধান্ত কিন্তু আমি গ্রহণ করেছি। এবং আজকে দেখুন, আজকে তারা এটা বলছে সেটা বলছে, আজকে অতীতে আমাদের রাজনীতিতে তোষামোদী ছিল না সেটা বলবো না, আগে এরা এই 5 আগস্টের আগে কাদের তোষামোদী করেছে, সেটি তো এদের প্রকৃত রাজনৈতিক চরিত্র এদের কি, সেটিও তো একটি সেলফি তোলার জন্য, ছাত্রলীগের একজন কর্মীর সঙ্গে সেলফি তোলার জন্য তারা ব্যতিব্যস্ত ছিল, ছাত্রলীগের একজন সাধারণ কর্মীর সঙ্গে একটি ফটো ফ্রেমে থাকার জন্য তারা ব্যতিব্যস্ত ছিল। আজকে তারা এই সংস্কারের কথা বলছে, এটা বলছে সেটা বলছে। তো আমরা তো এদের অতীত জানি, এবং একই সঙ্গে আজকে দেখুন এই মুখের যেটা তাদের দৃষ্টিভঙ্গি, কখন আজকে তারা যে কথা বলছে
10 দিন 20 দিন পরে যে তাদের কথা বদলে যাবে না, গিরগিটির মতো তাদের যে রং বদলে যাবে না, এটা কিন্তু বলার কোনো কারণ নেই। এই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কি ধরনের কথা তারা বলেছে, 5 আগস্টের পরে তারা কি ধরনের কথাবার্তা বলছে, আরো কয়েকদিন পরে তারা কি বলবে, এটি তো কারো কাছেই, এটি তো কোনো ধরনের স্থিরতার পরিচয় নয়, এটি তো কোনো আদর্শিক দৃষ্টিভঙ্গির পরিচয় নয়, এটি তো কোনো সততার পরিচয় নয়। তো আমরা মনে করি যে এই খোলসগুলো তো আজকে হয়তো এই আজকে ক্ষমতার দাপট এবং মিডিয়ার নিয়ন্ত্রণ কিংবা এই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করার কারণে আমাদের শিক্ষার্থীরা সরাসরি কিছু বলছে না, কিন্তু বাংলাদেশে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আড়ালে আড্ডালে যা বলার ঠিকই বলে। সার্জিস কিন্তু আপনাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিল, সেই ছবিও আছে। সার্জিসের বক্তব্যের ভিডিও আছে এবং সেই জীবন, এবং সেটিকে তারা বলেছে তার জীবনের স্বপ্ন একটি। তো আজকে সেই স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল, তো এবং আজকে যে স্বপ্নটি দেখছি ভবিষ্যতে যে সেটি আবার কোন দুঃস্বপ্নে পরিণত হবে না, এটি কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো এই ধরনের রাজনৈতিক চরিত্রকে বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদে কখনই গ্রহণ করবে বলে মনে করি না। সার্জিস আজকে পঞ্চগড়ে যাচ্ছে, মিটিং করছে, সে আগামীতে এমপি হবে, এমন একটা আগ্রহ প্রকাশ পাচ্ছে এসব। আর সার্জিস একদিন যার সাথে সেলফি তোলার জন্য উন্মুখ হয়ে বসে থাকতো, সে সাদ্দাম হোসেন আজকে কোথায়, এটা নিয়ে কি বলবেন? না, এটা তো প্রশ্নই আসে না। আমাদের শুধুমাত্র আমরা ছাত্রলীগের কর্মী হিসেবেই প্রচন্ড গৌরব অনুভব করি এবং আমাদের যে লড়াই আছে, যে সংগ্রামে আমরা রয়েছি। আমরা রাজনীতি কেন করি? আমরা কি পদ পদবীর জন্য রাজনীতি করেছি বা আমি এই পদে আসবো এটিকে আমার জানা ছিল? আসলে তো আমার সত্যিকার অর্থে জানা ছিল না। নিজেকে ছাত্র রাজনীতি পছন্দ করি, সেটির জন্য প্রস্তুত হওয়া, একই সঙ্গে দিন বদলের কাজ করা, সমাজ বদলের কাজ করা, একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেই জায়গা থেকে যতটুকু সম্ভব বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করার জন্য চেষ্টা করেছি। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সকল স্তরে, বাংলাদেশ ছাত্রলীগের যে লাখো লাখো কর্মী রয়েছে তাদের সবারই যে লিডারশিপের ক্যাপাসিটি রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে কানেক্টিভিটি রয়েছে, যোগাযোগ রয়েছে, যে ধরনের মানবিক কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, ছাত্রলীগের নেতাকর্মীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এবং বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডারকে যারা মনে করে এই জুলাই থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার সীমাবদ্ধ, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে বলে আমি মনে করি। এই বঙ্গবন্ধু যারা হত্যাকারী ছিল তারাও পেছনে রিভলভার নিয়ে বঙ্গভবন পরিচালনা করেছে 3 মাস 4 মাস সময়। তো সেটাই তো বাংলাদেশের ইতিহাসের শেষ হয়ে যায়নি, সেটাই তো বাংলাদেশের উপসংহার হয়ে যায়নি। যারা সে তার বিরুদ্ধে প্রতিরোধ করেছে, লড়াই করেছে, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারাই শেষ পর্যন্ত বাঙালি জাতির নায়কে পরিণত হয়েছে এবং যারা খুনি তারা চিরকাল খুনি হিসেবেই থেকেছে। তো আমি মনে করি যে ভবিষ্যতের ইতিহাসও এটি অনিবার্য ইতিহাস হিসেবে থাকবে। সার্জিসরা সুপ্রিম কোর্টে গিয়ে মিছিল করলো বা করানো হলো, সুপ্রিম কোর্ট বদলে গেল, প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পরিবর্তন করা হলো। সার্জিসরা মিছিল করলো, বক্তব্য দিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেল। সার্জিসরা এখন বলছেন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দিতে হবে, আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কি বলবেন? যারা ক্রমান্বয়ে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তারাই আজকে অপ্রাসঙ্গিকতার সার্টিফিকেট প্রদান করছে এবং সত্যিকারের ফ্যাসিস্ট কারা এটি তো বাংলাদেশের জনগণের সামনে ইতিমধ্যেই সম্পূর্ণ পরিষ্কার হতে শুরু করেছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরের কথা, একজন শিক্ষার্থীর যে শিক্ষার অধিকার, লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষার অধিকার, কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা, পরীক্ষা কেন্দ্র থেকে কারাগারে পাঠানো, আবাসিক হলগুলোতে থাকতে না যা, প্রত্যেকটা মুহূর্তেই তো মৌলিক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ যেটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কিসের সংস্কার, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কিসের ঐক্য, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আবার কিসের নির্বাচন? এটি তো আসলে জনগণকেই এক ধরনের বিচ্ছিন্ন করে দেয়া বলে আমরা মনে করি। আর আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেয়া হচ্ছে? কোনো ধরনের সভা করার, কোনো ধরনের সমাবেশ করার যে নাগরিক অধিকার রয়েছে, যে সাংবিধানিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো পর্যন্ত তো খর্ব করা হচ্ছে। বাংলাদেশে বিগত 16 বছরে এমন একটি দিন কি রয়েছে যেদিন
এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কর্মসূচি পালন করতে পারেনি। এমন একটি দিন কি রয়েছে যে টিভি টক শোতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে একদিন কথাবার্তা হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, ক্যাম্পাসে, প্রেস ক্লাবে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হয়নি? তাহলে কারা ফ্যাসিস্ট? যারা ফ্যাসিস্ট তারাই আজকে বাংলাদেশে ক্ষমতা জবরদখল করে রেখেছে। এরা আজকে বাংলাদেশের সত্যিকারের যে জায়গায় পরিণত করেছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের একটি নাম, সেই নাম বদলে দেওয়ার চেষ্টা করছে। আসল নাম তো এরা মনে মনে যেটি দিয়েছে সেটা হচ্ছে ফ্যাসিস্ট রিপাবলিক। বাংলাদেশের সত্যিকার অর্থে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় তারা ইতিমধ্যেই পরিণত করেছে। মিডিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রিত। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচির খবর মিডিয়া দেওয়ার রাইট কিন্তু নেই, এবং তারা বলে দিচ্ছে যে এটা তারা বাংলাদেশের নির্বাচনের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। তো পৃথিবীর কোন গণতান্ত্রিক, ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তাদেরকে গণতান্ত্রিক মনে করবে যারা বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগকে, তারা রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রেখেছে, জনগণের কোনো ম্যান্ডেট নাই, তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে তারা এক ধরনের নির্যাতন নিষ্পেষণ চালিয়ে সমস্ত ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করছে। এবং এই মিডিয়ায় কি বলা হবে না বলা হবে, তারা মিডিয়ায় কোনটি ফ্যাসিস্টের পক্ষে যাচ্ছে, কোনটি ফ্যাসিস্টের বিপক্ষে যাচ্ছে, কোনটি তদন্ত করা যাবে, কোনটি তদন্ত করা যাবে না, সবকিছু তারা নির্ধারণ করে দিচ্ছে। সাংবাদিকেরা অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল তো সামান্য একটি ঘটনা, সাংবাদিকদের চাকরি কিভাবে বাতিল করা হয়েছে এসব নিয়ে পত্রিকা কোনো ধরনের রিপোর্ট করেনি। কোনো ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে। একেবারে নির্বাহী বিভাগ নির্ধারণ করে দিচ্ছে যে আমাদের এই পত্রিকায় কি লেখা হবে, নির্বাহী বিভাগ নির্ধারণ করে দিচ্ছে বিচার বিভাগে কি ধরনের রায় দেওয়া হবে। 10টা আগস্ট মামলার, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় যখন বদলে দেওয়া হলো, বাংলাদেশের মানুষ বিচার বিভাগকে তো নির্বাহী বিভাগের এক্সটেনশনই মনে করেছে। এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো, অন্যান্য বিচারপতিদের কিভাবে অপসারণ করা হলো, এবং বিচারপতি তারা এত সংস্কারের কথা বলছে, এত আইনের কথা বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের আইন সম্পন্ন করার আগেই, অধ্যাদেশ দেওয়ার আগেই তারা কতজন বিচারপতিকে বসিয়েছে এবং কি কায়দায় তারা বসিয়েছে। তো ফ্যাসিস্ট আসলে কারা, এটি বাংলাদেশের জনগণের সামনে ইতিমধ্যে দিবালোকের মতো পরিষ্কার হয়েছে। আজকে বাংলাদেশের সংগ্রামের লক্ষ্যই হচ্ছে এই ফ্যাসিস্ট দখলদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করে এটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথটি তৈরি করাই হচ্ছে মূল লক্ষ্য বলে আমি মনে করি। আপনি আইন বিভাগের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার সাবেক শিক্ষক আসিফ নজরুল এখন উপদেষ্টা, তিনি বলেছেন তাদের মূল লক্ষ্যটা হচ্ছে, মূল কাজটা হচ্ছে শেখ হাসিনার বিচার করা, এবং মার্চ থেকে বিচারটা শুরু করবেন তারা। কি বলবেন আপনার শিক্ষকের উদ্দেশ্যে? দেখুন, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছেন, যেটি তরুণ প্রজন্মের দাবি ছিল, যেটি বাংলাদেশের রাষ্ট্রের দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় ছিল, যেটি আমাদের জাতীয় মর্যাদার জন্য হানিকর একটি বিষয় ছিল। ন্যায় বিচারের ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হলে যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করতে হয়। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশি বিদেশি সমস্ত চাপ উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছেন, যারা স্বাধীনতা বিরোধী এবং যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থেকেছে, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত থেকেছে, তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায়। যোগ করি, আমরা যারা এই আন্দোলনের সাথে ছিলাম দীর্ঘদিন ধরে, যুদ্ধবিরোধী বিচারের আন্দোলন, এই আন্দোলন বিচারের স্বপ্ন দেখতাম আমরা, বিচার যে হবে এটা আসলে বিশ্বাস করতাম না। এটা কিন্তু সম্ভব করেছেন শেখ হাসিনা। এটাই সত্য, শেখ হাসিনা বাংলাদেশের নানা প্রজন্মের, কয়েক প্রজন্মের স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন, ঝুঁকি নিয়ে, সাহস নিয়ে এবং সততার সঙ্গে তিনি সেটি বাস্তবায়ন করেছেন এই যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করার মাধ্যমে। আজকে আইসিটি ট্রাইব্যুনালে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের জনগণের প্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়ার আওতায় যারা নিয়ে আসতে চায়, তারা আমরা মনে করি যে আমাদের বিচার বিভাগীয় প্রশাসনের সর্বোচ্চ স্তরে তারা প্রবেশ করছে, এবং এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ হিসেবে তারা করেছে। জামায়াতের ঘোষিত নীতি ছিল এটি, যে তারা এই বিচারের তারা প্রতিশোধ গ্রহণ করবে, এবং সেই প্রতিশোধ গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজাকারী শিক্ষার্থীদের লাশ ফেলা, ক্রমান্বয়ে রাষ্ট্র জবরদখল করা, এবং আইসিটি ট্রাইব্যুনালে তারা এটি বিচার করার মতো এক ধরনের জাতির সঙ্গে প্রতারণা করে আজকে এই ঘটনাগুলো ঘটিয়েছে। একদিকে তারা খুনিদেরকে দায় মুক্তি দিয়েছে, ইনডেমনিটি দিয়েছে, বিচার বিভাগের তদন্ত বাতিল করেছে,
এবং এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থেকেছে, যারা বিভিন্নভাবে এটিকে ফ্যাসিলিটেট করেছে, ভূমিকা পালন করেছে, তাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। যারা সত্যিকারের অপরাধী, যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, তারাই আজকে সরকার হয়ে বসেছে এবং অপরদিকে তারা এই নাটকটি তারা মঞ্চস্থ করার চেষ্টা করছে। আমরা মনে করি এই স্বপ্ন যারা দেখছে তারা এক ধরনের দিবা স্বপ্ন দেখছে। এই আমাদের এই শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে এবং শেখ হাসিনা নেতৃত্বে সেটি আগামী দিনে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যার বিচার হবে এবং বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে, এটা আমি কখনোই মনে করি না। বাংলাদেশের জনগণ অবশ্যই এটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, কারণ এটি আসলে প্রকারান্তরে ৭১-এ আমাদের যে বিজয় রয়েছে সেই বিজয়ে ছিনিয়ে নেওয়া, সেই বিজয়ের প্রতিশোধ হিসেবেই তারা আসলে এটি বাস্তবায়ন করতে পারে। এর আগে রাজনৈতিক মামলা বাংলাদেশে নানা সময় ঘটেছে, সাধারণ ফৌজদারি মামলা দেয়া, এ ধরনের ঘটনা প্রতি ঘটনা অনেক সময় ঘটেছে, কিন্তু আজকে তারা যেটি করছে তারা আসলে সমস্ত ধরনের যে সভ্যতার মাপকাঠি সবকিছুকে তারা অতিক্রম করেছে। প্রতারণা এবং জাতিকে বিভ্রান্ত করা এবং রাষ্ট্রীয়ভাবে এক ধরনের প্রতিশোধমূলক রাজনীতি বাস্তবায়ন করা এবং খুনিদের দায় মুক্তি দিয়ে নিজেরা খুনি হয়ে সেই দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটির একটি মানদণ্ড তারা নতুন করে তারা স্থাপন করতে যাচ্ছে। আমরা অবশ্যই এটিকে আমরা কেন, বাংলাদেশের জনগণ এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের বাংলাদেশের এই যে রাষ্ট্রকে ব্যবহার করে এই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, এই যে প্রতিশোধমূলক কর্মকাণ্ড, এই যে সত্যিকারের ঘটনাকে আড়াল করে মিথ্যাকে শক্তিশালী করার যে এই বাস্তবতা তৈরি করার তারা চেষ্টা করছে, জবাব বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা বাংলাদেশে অবশ্যই জেগে উঠবে এবং অবশ্যই বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন সেটি করবে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিচার আইসিটি ট্রাইব্যুনাল হবে, বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে দেখবে, এটি মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের জনগণ যখন ক্ষোভে ফুঁসে উঠবে, বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের দাবিতে লড়বে, ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে যখন বাংলাদেশের জনগণ তাদের অব্যাহত সংগ্রামকে একটি জায়গায় নিয়ে যাবে, কোন আদালতের কার্যক্রম কিভাবে চলতে পারে সেটি বাংলাদেশের জনগণ অবশ্যই দেখে ছাড়বে। সাদ্দাম, আপনাদের কাছে কোনো পরিসংখ্যান আছে সেই জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের, ছাত্রলীগের কত ছেলে মেয়ে মারা গিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষ কোনো সংখ্যা, কোনো পরিসংখ্যান তৈরি করেছেন আপনারা? হ্যাঁ, এ ধরনের পরিসংখ্যান এটি তো চলমান রয়েছেই, ইতিমধ্যেই কিছু প্রকাশিত হয়েছে। বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে যেটি হয়েছে এক ধরনের সহিংস মৌলবাদী উত্থান হয়েছে এবং গোটা বাংলাদেশে আপনি যদি দেখেন কোন দেশে, যেসব দেশে সিভিল ওয়ার চলছে বা এক ধরনের বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে, সেখানেও বাংলাদেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এরকম ঘটনা অন্য কোথাও ঘটেছে কিনা আমার আসলে সত্যিকার অর্থে জানা নেই। আজকে বাংলাদেশে যতগুলো থানা রয়েছে এর 90% 500-600টি থানার মধ্যে 400 অধিক থানা কিন্তু সম্পূর্ণ লুট হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, পুলিশদেরকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নির্মমভাবে নিহত করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, প্রত্যেকের বাড়িঘর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে। বাংলাদেশে এমন ইউনিয়ন আপনি পাবেন না যে ইউনিয়নে কমপক্ষে 10 থেকে 20টা বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়নি। এটি ন্যূনতম অর্থে আমি বললাম। এর বাইরে কি কি ঘটেছে, কোথায় কি ঘটেছে, এটি তো আজকে বাংলাদেশের মিডিয়ায় বলার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু জানে যে কিভাবে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে, কিংবা হয়তো আওয়ামী লীগ ছাত্রলীগ করেও না, যারা হয়তো মুক্তিযুদ্ধকে ভালোবাসে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, যারা হয়তো অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য কিভাবে লুটপাট করা হয়েছে, অফিস কিভাবে দখল করা হয়েছে, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে নারকীয় কায়দায় গাছে ঝুলিয়ে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু জাদুল্যমান প্রমাণ বাংলাদেশের জনগণের সামনে ইন্টারন্যাশনাল মিডিয়ায় নানাভাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবং আমাদের যা কিছু অর্জন এতদিনের, আমাদের ধানমন্ডি 32 নম্বর, যেটা আমাদের অস্তিত্বের ঠিকানা, যেটি আমাদের বাংলাদেশের সংগ্রামের যেটি প্রিয় আতুরঘর, যেটি বাংলাদেশের জনগণের জন্য পবিত্র ঠিকানা, সেটিকে যখন এই অবস্থায় করা হয়, কারা সভ্যতার কথা বলতেছে? আজকে ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে, কারা আজকে সংস্কৃতির কথা বলছে, কারা আজকে সংস্কারের কথা বলছে, কারা আজকে ইতিহাসের কথা বলছে? এবং এটির সঙ্গে সরকার পরিবর্তনেরই বা কি সম্পর্ক, এটির সঙ্গে আন্দোলনেরই বা কি সম্পর্ক? তো গোটা বাংলাদেশে এভাবেই তো মুক্তিযুদ্ধের যেসব স্মারক রয়েছে,
মুক্তিযুদ্ধের যেসব অর্জন রয়েছে সেসবের উপরে আঘাত করা যায়। তো এই এসবের সঙ্গে তো সাধারণ সরকার পরিবর্তনের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এসবের সঙ্গে সাধারণ ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এটি এক ধরনের উগ্র মৌলবাদী সহিংস তাণ্ডব হিসেবেই আমি মনে করি। সাদ্দাম, আমি যখন আপনার সাথে এই অনুষ্ঠানের জন্য যোগাযোগ করি তখন আপনি একটা জুম বৈঠকে ব্যস্ত ছিলেন সারা দেশের নেতা কর্মীদের মাঝে। আমার মনে হলো আপনারা সংগঠিত হচ্ছেন। কিভাবে সংগঠিত হচ্ছেন, কি ধারণা দেওয়া যায় আমাদেরকে? দেখুন, আমাদের একমাত্র ঘোষিত লক্ষ্য সেটি হচ্ছে যে আমরা এই দখলদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করব। বাংলাদেশের জনগণ যেন গণতান্ত্রিক মুক্তি লাভ করে, বাংলাদেশের জনগণের জীবনে যেন স্বস্তি নিরাপত্তা ফিরে পায়, এবং আমরা এই রিসেট বাটন দুমড়ে বুসড়ে দিয়ে রিস্টোর 71 রিস্টোর ডেমোক্রেসি যেন আমরা করতে পারি, সেটি হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করার চেষ্টা করছি। এবং সত্যি কথা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু 5 আগস্টের পর থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গেছেন, সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন, প্রতিবাদ করার চেষ্টা করেছেন। তাদের উপর জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চাপিয়ে দেওয়া হয়েছে, তারা আরো বেশি প্রতিবাদী হয়েছে। তাদের উপর রাষ্ট্রীয় স্টিম রোলার নির্যাতনে চাপিয়ে দেওয়া হয়েছে, তারা আরো বেশি সুদৃঢ় ঐক্যের ভিত তারা গড়ে তোলার চেষ্টা করেছে। বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, গোটা বাংলার দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে, দুর্নীতির কাল্পনিক অভিযোগ নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের জনগণ দেয়ালে দেয়ালে অঙ্কনে গ্রাফিতিতে শেখ হাসিনাতে আস্থা লিখেছে। অকারণে মানুষের মাঝে ভয় এবং ত্রাসের পরিবেশের মধ্যেও বলছে যে আগেই ভালো ছিলাম। এটি হচ্ছে বাংলাদেশের জনগণের স্বাভাবিক অভিব্যক্তি, এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাও সত্যিকার অর্থে কারণ নির্দেশের অপেক্ষায় থাকেনি। তারা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে, লড়াই করেছে, প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রেখেছে। এবং বর্তমান সময় আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা আমাদের মিটিং করার চেষ্টা করছি, আমাদের দেশব্যাপী আমাদের যে সাংগঠনিক নেটওয়ার্ক সেটি আমরা সুবিস্তৃত করার চেষ্টা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করছে। একই সঙ্গে আমরা যেন সংগঠিত হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হতে পারি, আরো সাহসিকতার সঙ্গে, আরো কৌশলের সঙ্গে, আরো সৃজনশীলতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করেই, এবং একই সঙ্গে প্রতিরোধের মাধ্যমেই যেন আমরা এদের চূড়ান্ত বিদায় নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছি। শেখ হাসিনার সাথে কি আপনার কথা হয়? উনি কেমন আছেন এখন? আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণেরই এক ধরনের নিবিড় যোগাযোগ রয়েছে। বাংলাদেশের জনগণ সেটি প্রচন্ডভাবে ফিল করে, অনুভব করে। আমাদের প্রিয় নেত্রীর লিডারশিপ, তার দক্ষতা, তার কমিটমেন্ট, এবং এই দেশ পরিচালনায় তার সাফল্য, এই রেজাল্ট শিট তো তারা দেখছে। এই 5 মাসে ফ্যাসিস্ট ইউনূস সরকার কি করেছে, শেখ হাসিনা সরকার কি করেছে, জনগণ তো সেটি প্রত্যেক মুহূর্তেই দেখছে, অবলোকন করছে। বই দেওয়ার ক্যাপাসিটি এই সরকারের নাই, এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি নাই, বাংলাদেশের জনগণের জীবনের কোনো নিরাপত্তা গ্যারান্টি কোনো কিছু নেই, সন্ধ্যার পরে বের হবে সেই বাস্তবতা নেই, ব্যবসা করার কোনো পরিবেশ নাই, এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের মানুষ যে দুবেলা দুমুঠো ভাত খাবে সেই বাস্তবতাও কিন্তু ধীরে ধীরে অনেক দূরবর্তী বিষয় বলে মনে হচ্ছে। নতুন করে 1 কোটি মানুষের বেশি দারিদ্র সীমার আওতার মধ্যে যাচ্ছে, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, লুট কারখানা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তাদের বাধ্যতামূলক বেকার হওয়ার মতো একটা বাস্তবতা তৈরি হচ্ছে। তো এই কারণে জনগণের সঙ্গে শেখ হাসিনার নিবিড় সম্পৃক্ততা রয়েছে, আত্মিক বন্ধন রয়েছে, এবং একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মী, আমরা তো অবশ্যই তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, এবং এই বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য গণতান্ত্রিক সংগ্রামে তিনি সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেবেন বলে আমি মনে করি। আপনারা খুব তাড়াতাড়ি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসবেন? এই কর্মসূচি তো আমাদের অবশ্যই চলমান রয়েছে, এবং এই জবরদখলকারী বাহিনী, এই অসাংবিধানিক অবৈধ সরকারের পতন নিশ্চিত করা, সেই লক্ষ্যেই আমরা কাজ করার চেষ্টা করছি। এবং রাজনৈতিক কর্মসূচি আমরা মনে করি যে জনগণের ক্ষোভ যেভাবে ক্রমান্বয়ে বাড়ছে, জনগণ যেভাবে প্রতিবাদী হওয়ার চেষ্টা করছে, ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে তারা ক্লাস পরীক্ষা নিতে দিচ্ছে না, সহপাঠীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বন্ধুর পাশে দাঁড়াচ্ছে, ছাত্রলীগের সহপাঠীর শিক্ষার অধিকারের কথা বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে ফুঁসে উঠছে,
রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, বাংলাদেশকে সম্পূর্ণ একটি অকার্যকর রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করেছে, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সংগঠিত হচ্ছে। কৃষকের সার সংকটে ভুগছে, শ্রমিকের চাকরি নেই, বেতন থাকবে কি থাকবে না, সেই বেতন দিয়ে সংসার চলবে কিনা, সেই নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কে থাকতে হচ্ছে। আর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি ধরনের নিরাপত্তা দিবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই উগ্রবাদী মৌলবাদী অপশক্তির হাতে, সেই পুলিশ হত্যার বিচারও যে সরকার করতে পারে না, সেই সরকার জনগণের জীবনের কি নিরাপত্তা দিবে, কি গ্যারান্টি দিবে? এটি তো বাংলাদেশের জনগণ প্রত্যেক মুহূর্তেই প্রশ্ন করছে। তো সে কারণে আমরা মনে করি যে এই সরকারের পায়ের নিচ থেকে ক্রমান্বয়ে মাটি সরে যাচ্ছে, এই সরকারের বিরুদ্ধে জনগণ ক্রমান্বয়ে প্রতিবাদী হচ্ছে, এই সরকারের কোনো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে, এবং বাংলাদেশের জনগণের যে অব্যাহত প্রতিরোধ সেটি যদি স্কুলিং এর আকারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, আমরা মনে করি যে এরাও পালানোর জায়গা পাবে না। সারা বাংলাদেশে ছাত্ররা, ছাত্রলীগের ছেলেমেয়েরা আক্রান্ত। আপনি জানেন চাঁপাইনবাবগঞ্জের নাচলে জয় বাংলা বলার অপরাধে দুজন ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমরা তাদের জন্য, পরিবারগুলোর জন্য তহবিল সংগ্রহ করেছিলাম। আমাদের একটা লোক গিয়েছিল নাচলে, একটা পরিবার খুবই দুর্দশাগ্রস্ত, ভয়ে তারা আমাদের সাহায্যটা গ্রহণ করে নেয়, বলেছে আমরা যদি এই টাকাটা নিয়েছি কোনোভাবে জানাজানি হয় আমাদেরকে তারা মেরে ফেলবে। এমন বাংলাদেশ সাদ্দাম। আপনি যদি এই, আমরা শেষ পর্যায়ে আছেন, যদি কিছু বলার থাকে আর আপনার কর্মীদের উদ্দেশ্যে বলতে পারেন। প্রথমেই বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীর প্রতি আহ্বান থাকবে যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে রেসপন্সিবল ভূমিকা পালন করার চেষ্টা করেছে, কোটা সংস্কার যেন হয় সেই লক্ষ্যে কাজ করেছে, এবং একটি খণ্ডকালীন সমাধান বাংলাদেশ ছাত্রলীগ সেটিও সাফল্যের সঙ্গে নিয়ে এসেছে। পরবর্তীতে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটি বাংলাদেশের ছাত্র সমাজের সামনে ইতিমধ্যেই সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ছেলেমেয়েরা চাকরির দাবিতে আন্দোলন করেছে, আজকে নতুন কোনো চাকরির বিজ্ঞাপন নেই। আজকে রাজনৈতিক কারণে, মত প্রকাশের কারণে, নাগরিক অধিকার প্রয়োগের কারণে অনেকের চাকরি, সকল ধরনের প্রশিক্ষণ শেষ করার পরও চাকরি স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেওয়া হচ্ছে। বেসরকারি খাতে বাংলাদেশের ছেলে মেয়েদের নতুন করে চাকরির সুযোগ নেই। আমাদের সাধারণ শিক্ষার্থীদের সহপাঠীরা তাদের ক্লাস করার অধিকার থাকছে না, আবাসিক হলে থাকার অধিকার থাকছে না, এবং মেধার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়ে এবং লেখাপড়াতেও কৃতিত্বের স্বাক্ষর রেখে হুট করে তারা জানছে তাদের সার্টিফিকেটটি বাতিল করা হচ্ছে। হয়তো অনেকে মেডিকেলে ইন্টার্নশিপ করছে, তাকে 5 বছর 10 বছর মেয়াদী শাস্তির আওতায় নিয়ে এসেছে। তো গোটা বাংলাদেশে যে জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে, এই জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে কথা বলা শুরু করছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি আমাদের রাজনৈতিক চলার পথে আমাদের ভুল থাকতে পারে, আমাদের মতবিরোধ থাকতে পারে, আমরা ভবিষ্যতে অবশ্যই সেটি সংশোধন করার জন্য চেষ্টা করব। কারণ ছাত্ররাই একটি সংগঠন, একটি ছাত্র সংগঠনের সত্যিকারের মালিক তো সাধারণ শিক্ষার্থীরা, তারাই একটি সংগঠনের সত্যিকারের স্টেক হোল্ডার, তারাই একটি ছাত্র সংগঠনের সত্যিকারের অংশীদার। বাংলাদেশ ছাত্রলীগের সত্যিকারের মালিকানাও সাধারণ শিক্ষার্থীদের, যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাস করে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে, জাতির আদর্শ এবং সংগ্রামে বিশ্বাস করে। সে কারণে আমাদের মুক্তিযুদ্ধকে নিরাপদ রাখার জন্য এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশ পরিচালিত করবে সেটি বাস্তবায়িত করার জন্য, এবং যে ধরনের হত্যাকারী অপশক্তি বাংলাদেশে আজকে জবরদখল করে ক্ষমতায় বসে আছে, তাদের ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাবো। বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু যুগে যুগে অনির্বাচিত স্বৈর শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। সে অনির্বাচিত স্বৈর শাসক সামরিক হোক, সে অনির্বাচিত স্বৈর শাসক বেসামরিক হোক, সবার বিরুদ্ধেই বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু যুগপৎ লড়াই সংগ্রাম করেছে। আজকে এই ফ্যাসিস্ট দখলদার বাহিনীর বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধ হই। এই সরকার যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে, আপনাদের ছোট ভাই বোনেরা বছরের প্রথম দিনে বই পাচ্ছে না, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, এবং আমাদের বেসরকারি খাতকে সম্পূর্ণ বিপর্যস্ত করে আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। তো সে কারণেই এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সংগ্রামকে কিভাবে ভুলুণ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, ৭১কে কিভাবে রাষ্ট্রীয়ভাবে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মৌলবাদী রাজনীতি কিভাবে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করছে। তো এই বাস্তবতা যদি বাংলাদেশে অব্যাহত থাকে, এরা যদি বিনা চ্যালেঞ্জে এদের কার্যক্রম চালিয়ে যায়, ভবিষ্যতে বাংলাদেশকে একটি উগ্রবাদী মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে এরা এদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে।
তো বাংলাদেশের ছাত্র সমাজকে আমি এদের বিরুদ্ধে লড়াই করা, যার যার জায়গা থেকে সংগ্রাম করার জন্য আহ্বান জানাবো, প্রতিবাদ করার জন্য আহ্বান জানাবো, এই সরকারের বিরুদ্ধে এই ঘৃণা ভরে এই সরকারকে প্রত্যাখ্যান করার আহ্বান জানাবো। আর আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিপর্যয়, রাষ্ট্রীয় নির্যাতন, নিষ্পেষণ আমাদের উপর বারবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এসবের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা নতুন ইতিহাস সবসময় তৈরি করেছি। আজকের দিনেও আমাদের মূল লক্ষ্য আমাদের এই বাংলাদেশের কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করা। এই ফ্যাসিস্ট দখলদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের জনগণের মর্যাদা রক্ষা করাই হচ্ছে আমাদের আগামী দিনের সংগ্রাম। আমাদের আগামী দিনের সংগ্রাম মুক্তিযুদ্ধকে রিস্টোর করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত করবে, সেটি বাস্তবায়িত করা এবং বাংলাদেশের প্রত্যেকটি জনগণের মৌলিক মানবাধিকার যেন ভবিষ্যতে রক্ষিত হয়, গণতান্ত্রিক ক্যাম্পাস যেন আমরা তৈরি করতে পারি, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় যেন ভবিষ্যতে ভূমিকা পালন করতে পারি, সেটি বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য। আমাদের কর্মীদের অনেকের হয়তো অভিমান আছে, কিন্তু আমরা জানি যে আমাদের কর্মীরা ঘুরে দাঁড়িয়েছে, আমাদের কর্মীরা ইতিমধ্যে প্রতিবাদ সংগ্রামে অবতীর্ণ হয়েছে। আমরা জানি যে আমাদের পরিবারের নাম জয় বাংলা, আমাদের স্বজনের নাম শেখ হাসিনা, আমাদের পিতার নাম বঙ্গবন্ধু, আমাদের জীবনের নাম সংগ্রাম এবং আমাদের লক্ষ্যের নাম হচ্ছে বিজয়। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই বিজয় ছিনিয়ে আনবে। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা সাদ্দাম। আগামীতে আমরা মাঝে মাঝেই বসবো এবং যখনই মনে করবেন আপনার কথা বলা দরকার, আমরা আয়োজন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকেও।